আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নাইজেল ওরবার্টনের বই আ লিটল হিস্ট্রি অফ ফিলসফি। বইটির আজ পঞ্চম পর্ব। অধ্যায় ১২, শিয়াল এবং সিংহ, নিকোলো ম্যাকিয়াভেলি। কল্পনা করুন আপনি হচ্ছেন একজন প্রিন্স, অর্থাৎ রাজা। ১৬শ শতাব্দীর ইতালির ফ্লোরেন্স কিংবা নেপলসের মতো শহর রাষ্ট্র শাসন করছেন। আপনার হাতে আছে চূড়ান্ত ক্ষমতা। আপনি কোনো নির্দেশ জারি করতে পারেন এবং সেটা সবাই মানতে বাধ্য। আপনার বিরুদ্ধে কথা বলছে বা আপনাকে হত্যার ষড়যন্ত্র করছে এমন কাউকে যদি আপনি কারাগারে বন্দি করতে চান, আপনি সেটা অনায়াসে করতে পারবেন। আপনি যা করতে বলবেন সেটা করার জন্য আপনার সেনাবাহিনীও প্রস্তুত। কিন্তু আপনার রাজ্যটিকে পরিবেষ্টিত করে আছে আরও কিছু রাষ্ট্র, যাদের উচ্চাকাঙ্ক্ষী শাসকরা আপনার রাষ্ট্র দখল করার জন্য ফন্দি আঁটছে সারাক্ষণই। আপনার তাহলে কেমন আচরণ করা উচিত? আপনার কি সৎ থাকা উচিত? কথা দিয়ে কথা রাখা উচিত? সবসময় দয়ার সাথে কাজ করা উচিত? মানুষের চরিত্রের মধ্যে সবসময় ভালো জিনিসটার কথাই কি চিন্তা করা উচিত? নিকোলো মাকিয়াভেলি মনে করতেন এমন কিছু করা ভুল সিদ্ধান্ত হতে পারে, যদিও আপনি হয়তো চান সেই অর্থে আপনাকে সবাই সৎ বা ভালো মানুষ মনে করুক। মাকিয়াভেলির মতানুসারে কখনো কখনো মিথ্যা বলা, প্রতিজ্ঞা ভঙ্গ করা এবং শত্রুকে হত্যা করাই হবে উত্তম সিদ্ধান্ত। কোনো রাজার তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। ম্যাকিয়াভেলির ভাষায় একজন কার্যকরী সফল প্রিন্স বা রাজা কিভাবে ভালো না হওয়া যায় সেটি অবশ্যই শিখতে হবে, কারণ তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। সেটা নিশ্চিত করার প্রায় যে কোনো উপায়ই গ্রহণযোগ্য। বিস্ময়ের কোনো কারণ নেই তার দ্য প্রিন্স বইটি, যেখানে তিনি এই সব কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন। সেই বইটি ১৫৩২ সালে প্রথম প্রকাশের পর থেকেই কুখ্যাত। কিছু মানুষ এটাকে চিহ্নিত করেছেন একটা অশুভ অথবা নিদেনপক্ষে কোনো গুন্ডা বাহিনীর প্রধানের জন্যে সহায়ক পুস্তক হিসাবে। অন্যরা মনে করেছিলেন এই বইটি প্রথমবারের মতো সবচেয়ে সঠিকভাবে রাজনীতিতে আসলেই যা ঘটে তারই ব্যাখ্যা দিয়েছেন। আরও বহু রাজনীতিবিদ বইটি পড়েন, যদিও শুধুমাত্র তাদের অল্প কয়েকজনই সেটা স্বীকার করবেন। হয়তো সেটা তারা প্রকাশ করেন তাদের কাজে, যে তারা সেই মূলনীতি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করছেন। ম্যাকিয়াভেলির জন্ম হয়েছিল ১৪৬৯ খ্রিস্টাব্দে ফ্লোরেন্সে। তার বাবা ছিলেন একজন ধনাঢ্য এবং প্রভাবশালী আইনজীবী। ম্যাকিয়াভেলি নানা বিষয়ে প্রশিক্ষিত হবার সর্বোচ্চ সুযোগই পেয়েছিলেন। শহরের সচিব হিসাবে তিনি তার কর্মজীবন শুরু করেন, যেখানে তার দায়িত্ব ছিল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দলিল রচনা এবং সম্পাদনা করা। কিন্তু তার কর্মজীবন শুরু হবার কিছুদিনের মধ্যেই ফ্লোরেন্সে ব্যাপক রাজনৈতিক পালাবদলের শিকার হয়। রাষ্ট্রের শাসক মেদিচি পরিবারকে ক্ষমতাচ্যুত করা হয়, যারা ৬০ দশক ধরে সেখানে ক্ষমতায় আসীন ছিল। ম্যাকিয়াভেলির জন্য এই রাজনৈতিক পট পরিবর্তন অনুকূল পরিস্থিতির ছিল না। যদিও তিনি বিখ্যাত ছিলেন রাজনৈতিক নেতাদের সফল পরামর্শক হিসাবে, কিন্তু ম্যাকিয়াভেলি নিজে ছিলেন ব্যর্থ রাজনীতিবিদ, এমনকি তার সেই সময়ের একজন ব্যর্থ রাজনৈতিক তাত্ত্বিকও। তবে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাবনার জন্ম দিয়েছিলেন, যা রাজনীতির একটি প্রধান সমস্যাকে বর্ণনা করতে পেরেছিল। সেটা হচ্ছে একই সাথে একজন ভালো রাজনীতিবিদ এবং খ্রিস্টীয় মতবাদ অনুযায়ী একজন ভালো মানুষ হওয়া খুব কঠিন এবং এমনকি অসম্ভব। ম্যাকিয়াভেলির সেরা কাজ দ্য প্রিন্স বইটির মূল বিষয় ছিল কিভাবে ক্ষমতা পাওয়া ও রক্ষা করা যেতে পারে এবং কার্যকর সফল একজন নেতা হবার জন্য কী গুণাবলী দরকার। তিনি প্রস্তাব করেছিলেন একজন ভালো রাজ্যপ্রধান বা প্রিন্সের মূল দায়িত্ব হচ্ছে একটা স্থিতিশীল রাজ্য পরিচালনার ক্ষেত্রে যে কোনো আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ হুমকির মোকাবেলা থেকে দেশকে সুরক্ষা করা। এর অর্থ হচ্ছে তাকে জানতে হবে কিভাবে যুদ্ধ করতে হবে এবং তাকে অবশ্যই তার চারপাশে থাকা প্রতিটি মানুষের সুখ্যাতি কিংবা কুখ্যাতি সম্বন্ধে জানতে হবে এবং অবশ্যই তাকে জানতে হবে কিভাবে সেই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করা যায়।
মানুষ যেন তাকে মনে করতে না পারে যে সে দুর্বল, যাকে সহজেই অবজ্ঞা করা যায়। তেমনি তারা যেন অবশ্যই মনে না করেন যে তিনি অতিমাত্রায় নিষ্ঠুর, তার সমাজের কাছে যা ঘৃণ্য প্রমাণিত হবে। তার উচিত হবে আপাতদৃষ্টিতে তিনি যেমন হবেন সহজে অভিযোগ বা অনুযোগ করা সম্ভব নয়, এমন কঠোর কিন্তু যৌক্তিক। যখন ম্যাকিয়াভেলি সেই প্রশ্নটির কথা ভেবেছেন, কোনো শাসক প্রিন্সের জন্য কোনটি ভালো, সবার ভালোবাসায় তিনি নন্দিত হবেন, নাকি সবাই তাকে ভয় করবে, ম্যাকিয়াভেলি লিখেছিলেন, যদিও তাত্ত্বিকভাবে ভালো এমন কোনো নেতা যাকে তার অনুসারীরা যেমন ভয় করবে আবার ভালোও বাসবে, মেনে চলবে, সেক্ষেত্রে তার উচিত হবে তিনি যেন তার অনুসারীদের মনে ভয় উদ্রেক করতে পিছুপা না হন, কারণ সেটাই পারে চূড়ান্তভাবে সবাইকে নিয়ন্ত্রণে রাখতে। দ্য প্রিন্স বইটি সবার জন্য গাইডবুক হিসাবে লেখা হয়নি, শুধুমাত্র তাদের জন্য যারা সম্প্রতি ক্ষমতায় এসেছেন। ফ্লোরেন্স থেকে 7 মাইল দক্ষিণে একটা খামারে বসে ম্যাকিয়াভেলি বইটি লিখেছিলেন। 16 শতাব্দীর ইতালি খুবই বিপজ্জনক একটা দেশ ছিল। ম্যাকিয়াভেলির জন্ম ও শৈশব কেটেছিল ফ্লোরেন্সে। তরুণ বয়সেই তিনি নিয়োগ পেয়েছিলেন কূটনীতিবিদ হিসেবে। ইউরোপ জুড়ে তার ভ্রমণের সময় তিনি বেশ কিছু রাজার সাথে সাক্ষাৎ করেছিলেন। এছাড়া একজন সম্রাট ও পোপের সাথেও তার দেখা হয়েছিল। তাদের তিনি তেমন বিশেষ কিছু মনে করেননি, শুধুমাত্র একজন নেতাই সত্যিকারভাবে তাকে মুগ্ধ করেছিল। তিনি সেজারে বর্জিয়া, খুবই নিষ্ঠুর একজন মানুষ, পোপ ষষ্ঠ আলেকজান্ডারের অবৈধ পুত্র। ইতালির একটা বড় অংশ নিজের নিয়ন্ত্রণে নিতে তিনি যেমন তার শত্রুদের সাথে ছলনা করেছিলেন, তেমনি হত্যাও করেছিলেন কোনো ভ্রুক্ষেপ ছাড়াই। ম্যাকিয়াভেলির ভাবনায় বড়জিয়া সবকিছুই ঠিক করেছিলেন, কিন্তু তার পরাজয় হয়েছিল শুধুমাত্র দুর্ভাগ্যের জন্য। একটা পর্যায়ে যখন তিনি আক্রান্ত হয়েছিলেন, সেই সময় বর্জিয়া শারীরিকভাবেই অসুস্থ হয়ে পড়েছিলেন। ম্যাকিয়াভেলির নিজের জীবনেও দুর্ভাগ্য একটা বড় ভূমিকা রেখেছিল। এই বিষয়টি নিয়ে তিনি অনেক ভেবেছিলেন। যখন অত্যন্ত সম্পদশালী মেদিচি পরিবার, যারা বহুদিন আগেই ফ্লোরেন্সের শাসক হিসেবে রাজত্ব করেছিলেন, পুনরায় ক্ষমতায় ফিরে আসেন, তারা ম্যাকিয়াভেলিকে কারাগারে বন্দী করে রাখেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তাদের ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিলেন। ম্যাকিয়াভেলি কারাগারে নানা ধরনের নির্যাতন সহ্য করে বেঁচেছিলেন ও পরে মুক্তি পান। তার বেশ কিছু সহকর্মীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, কিন্তু তার শাস্তি ছিল নির্বাসন, কারণ তিনি কোনো দোষ স্বীকার করেননি। তার প্রিয় শহর তার জন্য নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিনি রাজনীতির জগৎ থেকে ছিটকে পড়েছিলেন। নির্বাসনে গ্রামে বসেই তিনি তার সন্ধ্যাবেলা কাটাতেন অতীতের বিখ্যাত চিন্তাবিদদের সাথে কথোপকথন কল্পনা করে। তার কল্পনায় তারা নেতা হিসেবে ক্ষমতা টিকিয়ে রাখার সবচেয়ে সেরা উপায়গুলো কী, সেই বিষয়ে তার সাথে আলোচনা করতেন। অনেকেই মনে করেন তিনি সম্ভবত দ্য প্রিন্স বইটি লিখেছিলেন ক্ষমতায় যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যেন রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তিনি আবার তার কাজ ফিরে পান। তাহলে হয়তো তিনি ফ্লোরেন্সে তার প্রিয় ক্ষেত্র রাজনীতির উত্তেজনাপূর্ণ আর বিপদসংকুল জীবনে ফিরতে পারবেন। কিন্তু তার সেই পরিকল্পনা কাজে আসেনি। ম্যাকিয়াভেলিকে রাজনীতি ছেড়ে অবশেষে লেখক হিসাবে জীবন কাটাতে হয়েছিল। দ্য প্রিন্স ছাড়াও আরও বেশ কয়েকটি বই তিনি লিখেছিলেন রাজনীতি নিয়ে, এবং একজন সফল নাট্যকার হয়েছিলেন। তার নাটক মান্দ্রাগোলা এখনও মাঝে মাঝে মঞ্চস্থ হয়। বেশ, তাহলে ম্যাকিয়াভেলি ঠিক কী উপদেশ দিয়েছিলেন এবং কেন সেই উপদেশগুলো তার অধিকাংশ পাঠককে বড় মাপের একটা ধাক্কা দিয়েছিল? তার মূল ধারণা ছিল কোনো একজন ক্ষমতাসীন প্রিন্সের যা থাকা প্রয়োজন, তার ভাষায় সেটা হচ্ছে ভার্চু। ইতালীয় ভাষায় এর অর্থ ম্যানলিনেস বা পৌরসত্ব তথা সাহস কিংবা শৌর্য। কিন্তু আসলেই এর অর্থ কী? ম্যাকিয়াভেলি বিশ্বাস করতেন যে সাফল্য অনেকাংশে নির্ভর করে সৌভাগ্যের ওপর। তিনি ভাবতেন আমাদের সাথে যা ঘটে তার অর্ধেক ঘটে ভাগ্যক্রমে, আর বাকি অর্ধেক ঘটে আমাদের নিজস্ব নির্বাচনের কারণে। কিন্তু তিনি এও বিশ্বাস করতেন আপনি সাফল্য পাওয়ার সম্ভাবনা বাড়াতে পারেন সাহসিকতা ও দ্রুততার সাথে সিদ্ধান্ত নেবার মাধ্যমে। যেহেতু আমাদের জীবনে ভাগ্য একটা বিশাল অংশ জুড়ে থাকে, তার মানে এই না যে
আমরা এই শিকার বা ভিকটিম হিসাবে আচরণ করব। একটা নদীতে বন্যা হতে পারে এবং সেটা এমন কিছু যা আমরা প্রতিরোধ করতে পারবো না। কিন্তু যদি আমরা বাঁধ বা বন্যা নিরোধক তৈরি করি, তাহলে আমরা টিকে থাকার সম্ভাবনাও বাড়াতে পারি। অন্যভাবে যদি বলা হয়, কোনো নেতা যে আগে থেকেই প্রস্তুত থাকে এবং সুযোগে সদ্ব্যবহার করতে পারে, তাহলে সে অবশ্যই ভালো করবে, যারা এই কাজটি করবে না তাদের চেয়ে। ম্যাকিয়াভেলি স্থির প্রতিজ্ঞ ছিলেন যে তার দর্শনের মূলে থাকবে যা আসলেই ঘটেছে, শুধুমাত্র সেটাই। সাম্প্রতিক ইতিহাস থেকে বেশ কিছু উদাহরণ ব্যবহার করে, যে উদাহরণগুলোর অধিকাংশ পাত্রপাত্রীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল, তিনি তার পাঠকদের দেখিয়েছিলেন তিনি আসলে কি বোঝাতে চাইছেন। যেমন, যখন সেজারে বর্জিয়া জানতে পারেন যে অর্সিনি পরিবার তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে, বর্জিয়া সর্বতোর চেষ্টা করেছিলেন তাদের বুঝতে না দেবার জন্য যে তিনি তাদের পরিকল্পনার কথা জানেন। সিনিগাগলিয়া নামের একটা জায়গায় তিনি এই পরিবারের নেতাদের কৌশলে আলোচনার জন্য ডেকে নিয়ে আসেন। যথারীতি তারা সবাই সেখানে এসেছিল। তিনি তাদের সবাইকে হত্যা করার ব্যবস্থা করেন, আর ম্যাকিয়াভেলি এই কৌশলের সমর্থন করেছিলেন। তার মতে এটা ভার্চুর খুব ভালো একটা উদাহরণ। আবারও যখন বর্জিয়া রোমানিয়া বলে একটা জায়গা দখল করেছিলেন, সেখানকার প্রশাসনের দায়িত্ব দিয়েছিলেন তারই এক নিষ্ঠুর কমান্ডার রেমিরো দে ওরকোকে। দে ওরকো রোমানিয়ার বাহিনী জনগোষ্ঠীর ওপর সব ধরনের বল প্রয়োগ করে তার প্রতি আনুগত্য প্রকাশ করতে বাধ্য করেছিলেন। বহু পুরুষদের তাদের পুরো পরিবারের সামনেই শিরশ্ছেদ করা হয়েছিল। দখল করা হয়েছিল সম্পত্তি। বিশ্বাসঘাতকতার ন্যূনতম শাস্তি ছিল নৃশংস করে দেয়া। কিন্তু যখনই রোমানিয়া শান্ত হয়েছিল, বর্জিয়া রেমিরো দে ওরকোর নিষ্ঠুরতার সাথে সম্পর্কে দূরত্ব তৈরি করার সিদ্ধান্ত নেন। তিনি তাকে হত্যা করার নির্দেশ দেন এবং তার ছিন্নভিন্ন শরীর শহরের মূল চত্বরে ছড়িয়ে রাখেন, সবাই যেন তা দেখতে পায়। বর্জিয়ার এই নিষ্ঠুরতা সমর্থন করেছিলেন ম্যাকিয়াভেলি, কারণ বর্জিয়া যা চেয়েছিলেন এটা তার উদ্দেশ্য অর্জন করেছিল। রোমানিয়া জনগোষ্ঠী তাকে সমর্থন দিয়েছিল, কারণ তারা খুশি হয়েছিল যে ওরকো মারা গেছে। কিন্তু একই সাথে তারা এটাও অনুধাবন করেছিল বর্জিয়া অবশ্যই তাকে হত্যা করার নির্দেশ দিয়েছে। এই বিষয়টি তাদের শঙ্কিত করেছিল। যদি বর্জিয়া তার নিজের সেনাপতির সাথে এই মাত্রা হিংস্র হতে পারে, তাহলে আমরা কেউই নিরাপদ নই। এভাবেই বর্জিয়া শহরবাসীদের জানান দেন শহরের প্রকৃত ক্ষমতার মালিক আসলে কে। এবং ম্যাকিয়াভেলির মতে যথেষ্ট রক্তপাতের পর সেজারের কিছু পদক্ষেপ, যেমন কর কমানোর, কম খরচে খাদ্য সরবরাহ, থিয়েটার নির্মাণ এবং ধারাবাহিক বেশ কিছু উৎসবের আয়োজন ইত্যাদির উদ্দেশ্য ছিল শহরের মানুষগুলো যেন সেই ভয়ঙ্কর স্মৃতিকে বেশি সময় মনে না ধরে রাখতে পারে। ম্যাকিয়াভেলির দৃষ্টিতে বর্জিয়ার এই আচরণ পুরুষোচিত। এটি ভার্চু যেমন প্রদর্শন করছে, তেমনি জানান দিচ্ছে কোনো বুদ্ধিমান প্রিন্সের কি করা উচিত। শুনলে মনে হবে যেন ম্যাকিয়াভেলি হত্যাকে সমর্থন করছেন। তিনি অবশ্যই সেটা করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে, যদি এর ফলাফল পরিকল্পনা মাফিক হয়, যদি পরিণতি যথার্থতা প্রদান করে। কিন্তু এই উদাহরণগুলোর মূল বিষয় সেটা নয়। তিনি যা বোঝাতে চাইছিলেন সেটা হচ্ছে শত্রুদের এবং তার নিজের কমান্ডার ওরকোকে হত্যা করার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করার বর্জিয়ার এই আচরণটি কাজে লেগেছিল। প্রত্যাশিত ফলাফলও পাওয়া গিয়েছিল, যা ভবিষ্যতে বাড়তি হত্যাকাণ্ডও বন্ধ করেছিল। তার দ্রুত আর নিষ্ঠুর কাজের মাধ্যমে বর্জিয়া ক্ষমতায় ছিলেন ও রোমানিয়ার জনগোষ্ঠীকেও প্রতিরোধ করেছিলেন তার বিরুদ্ধে বিদ্রোহ করা থেকে। ম্যাকিয়াভেলির মতে পরিণতিটা গুরুত্বপূর্ণ, কিভাবে সেটা অর্জিত হলো সেটা না। বর্জিয়া তার দৃষ্টিতে একজন ভালো প্রিন্স, কারণ ক্ষমতা রাখার জন্য যে কোনো পদক্ষেপ নিতে তিনি কোনো ইতস্তত বোধ করেননি। ম্যাকিয়াভেলি অর্থহীন হত্যাকাণ্ডের পক্ষপাতী ছিলেন। কেবল হত্যার উদ্দেশ্যে হত্যা অর্থহীন, কিন্তু তিনি যে খুনিদের বর্ণনা দিয়েছিলেন তারা কেউ এরকম না। সমবেদনার সাথে সেই সব পরিস্থিতি কোনো পদক্ষেপ নিলে ম্যাকিয়াভেলি বিশ্বাস করতেন ভয়ঙ্কর পরিণতি সৃষ্টি করত, বর্জিয়ার জন্য তো বটেই, রাষ্ট্রের জন্যেও। ম্যাকিয়াভেলি প্রস্তাব করেছিলেন যে এমন নেতা হওয়াই উত্তম যাকে সবাই ভালোবাসার চেয়ে বরং
বেশি ভয় করবে। আদর্শ পরিস্থিতি হচ্ছে নেতাকে যেমন ভালোবাসবে তেমনি তাকে ভয়ও করবে, কিন্তু সেটা অর্জন করা অনেক কঠিন। নেতা হিসেবে আপনি যদি আপনার জনগণের ভালোবাসার উপর নির্ভর করেন, তাহলে আপনাকে সেই ঝুঁকি নিতে হবে যে তারা বিপদের সময়ে আপনাকে পরিত্যাগ করতে পারে। যদি তারা আপনাকে ভয় পায়, তাহলে বিশ্বাসঘাতকতা করতে তারা ভয় পাবে। এটাই ম্যাকিয়াভেলির চরিত্রের নেতিবাচক নৈরাশ্যবাদিতা, মানব প্রকৃতি সম্বন্ধে তার নেতিবাচক ধারণা। তিনি ভাবতেন মানুষের ওপর নির্ভর করা কঠিন, তারা লোভী ও অসৎ। আপনি যদি সফল প্রশাসক হতে চান, তাহলে আপনাকে সেটা জানতে হবে। খুব বিপজ্জনক কাউকে বিশ্বাস করা যে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে, যদি না তারা সেই প্রতিশ্রুতি না রাখতে পারার পরিণতিটাকে ভয় না পায়। আপনি যদি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন দয়া প্রদর্শন করে, প্রতিশ্রুতি রক্ষা করে এবং ভালোবাসা পেয়ে, তাহলে আপনার সেটাই করা উচিত। অথবা কমপক্ষে তেমনটাই করছেন এমন ভান করতে পারেন। কিন্তু যদি সেটা আপনি না পারেন, তাহলে আপনার প্রয়োজন আছে এই সব মানবীয় গুণাবলীর সাথে পাশবিক কিছু গুণাবলীর মিশ্রণ করতে হবে। অন্য দার্শনিকরা যখন নেতাদের মানবিক গুণাবলী বৃদ্ধি করার উপর জোর দিয়েছিলেন, তখন ম্যাকিয়াভেলি ভেবেছেন কখনো কখনো কোনো কার্যকরী নেতাকে পশুর মতোই আচরণ করা উচিত। তিনি এক্ষেত্রে শিয়াল এবং সিংহের উদাহরণের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। শিয়াল হচ্ছে ধূর্ত এবং দ্রুত সে ফাঁদ শনাক্ত করতে পারে, কিন্তু সিংহ হচ্ছে অত্যন্ত বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর। সবসময় সিংহের মতো আচরণ করা ভালো না। যখন শুধু তীব্র শক্তি দিয়ে কোনো কাজ করার আড়ালে ঝুঁকি থাকে, সত্যিকারের ফাঁদ চোখে না পড়ার, এবং একই সাথে আপনি শুধুমাত্র ধূর্ত শিয়ালও হতে পারবেন না। মাঝে মাঝে আপনার সিংহের মতোই শক্তি দরকার নিজেকে নিরাপদ রাখার জন্য। কিন্তু আপনি যদি আপনার দয়া এবং সুবিচারের প্রতি তাড়নার উপর ভরসা করেন, আপনি বেশি দিন টিকতে পারবেন না। সৌভাগ্যক্রমে মানুষ বিশ্বাসপ্রবণ, তারা বাইরের দৃশ্যটা দেখেই প্রভাবিত হয়। সুতরাং নেতা হিসেবে আপনিও হয়তো পার পেয়ে যাবেন সৎ আর দয়ালু হবার ভান করে, যখন আপনি নিষ্ঠুরতার সাথে আচরণ করছেন আর প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। এতটুকু পড়ে আপনি সম্ভবত ভাবছেন যে ম্যাকিয়াভেলি পুরোপুরিভাবে একজন অশুভ মানুষ, আর বহু মানুষ সেটা বিশ্বাসও করেছিল। সে কারণে ম্যাকিয়াভেলিয়ান শব্দটি একটা বিশেষণ হিসাবে ব্যাপকভাবেই ব্যবহৃত হয় এমন কাউকে চিহ্নিত করার জন্য যে কিনা নানা ছলচাতুরি ও মানুষকে ব্যবহার করতে পারে নিজের উদ্দেশ্য সফল করার জন্যে। কিন্তু অন্য দার্শনিকরা বিশ্বাস করতেন যে ম্যাকিয়াভেলি গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা করেছেন। হয়তো সাধারণ সুআচরণ বিষয়টি নেতাদের জন্য কাজ করে না। প্রাত্যহিক জীবনে দয়ালু হওয়া আর আপনার প্রতি দেয়া মানুষগুলোকে বিশ্বাস করা এক কথা, আর আপনি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন আর বিশ্বাস করেন যে অন্য দেশগুলো আপনার প্রতি ভালো আচরণ করবে, তাহলে আপনার কূটনৈতিক নীতি বেশ ভয়ঙ্কর। 1938 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইন অ্যাডলফ হিটলারকে বিশ্বাস করেছিলেন, যখন হিটলার প্রতিশ্রুতি দিয়েছিলেন জার্মান সীমানা তিনি আর সম্প্রসারণ করার চেষ্টা করবেন না। সেটা এখন বোকামি আর খুব বিশ্বাসপ্রবণ মনে হতে পারে। ম্যাকিয়াভেলি বেঁচে থাকলে চেম্বারলিনকে দেখিয়ে দিতেন হিটলারের কোনো কারণই নেই সত্যি কথা বলার, বরং বহু কারণ আছে তার সাথে প্রতারণা করার, এবং তার উচিত হবে না হিটলারকে বিশ্বাস করা। আবার অন্যদিকে আমাদের ভোলা উচিত না যে ম্যাকিয়াভেলি রাজনৈতিক প্রতিপক্ষ ও শত্রুদের প্রতি চূড়ান্ত নিষ্ঠুর আচরণগুলোকে সমর্থন করেছিলেন। এমনকি 16 শতকের রক্তাক্ত পর্বে সেজারে বর্জিয়ার কর্মকাণ্ডকে উন্মুক্তভাবে সমর্থন করাও বেশ হতবাক করে দেবার মতো। আমরা অনেকেই মনে করি খুব কঠোরভাবে একটা সীমা থাকতে হবে, একজন নেতা তার সবচেয়ে খারাপ শত্রুর সাথে কী আচরণ করতে পারবেন, আর সেই সীমারেখাটি স্থাপিত করা উচিত আইনের মাধ্যমে। যদি সীমারেখা নির্দিষ্ট করা না যায়, তাহলে আমরা বন্য অত্যাচারী স্বেচ্ছাচারী শাসক পাব। অ্যাডলফ হিটলার, পল পট, ইদি আমিন, সাদ্দাম হুসেইন এবং রবার্ট মুগাবে সবাই সেজারে বর্জিয়ার মতোই কৌশল ব্যবহার করেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য। অবশ্যই যা ম্যাকিয়াভেলির দর্শনের জন্য খুব একটা ভালো কোনো বিজ্ঞাপন না। ম্যাকিয়াভেলি নিজেকে দেখতেন বাস্তববাদী হিসাবে,
এমন কেউ যিনি মানুষকে মৌলিকভাবে স্বার্থপর হিসাবে শনাক্ত করেছিলেন। থমাস হবসও একই দৃষ্টিভঙ্গি ধারণ করতেন, আর সমাজ কিভাবে গড়ে উঠবে তা সেই ভাবনা ও ব্যাখ্যার মূল ভিত্তি ছিল সেটাই। এ কারণেই রাজনীতিবিদদের নিয়ে আমাদের মূল্যায়ন সবসময় আশা আর হতাশার মধ্যবর্তী টানাপোড়েনেরই প্রমাণ্য দলিল। একদিকে আমাদের সেই আদর্শবাদী ধারণাটি আছে যে রাজনীতিবিদরা হবেন ন্যায়পরায়ণ বীরপুরুষ কিংবা নারী, যারা রাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত অসুস্থ কাঠামোয় আবারও নতুন করে নৈতিকতার বীজ বপন করবেন। তবে প্রায়ই আমরা বাধ্য হই নৈরাশ্যবাদের অন্ধকার বিষণ্ণতায় নিমজ্জিত হতে, যখন আমরা অনুধাবন করতে পারি ঠিক কী পরিমাণ গোপন আতাতে অংশগ্রহণ কিংবা ভয়াবহ মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিতে পারেন রাজনীতিবিদরা। রাজনীতির এই অশুভ দিকটি নিয়ে আপাতদৃষ্টিতে আমরা আমাদের আদর্শবাদী আশা আর নৈরাশ্যবাদী শঙ্কার মধ্যে দোদুল্যমান একটি অবস্থানে নিজেদের জীবনের বাস্তবতাকে স্পর্শ করি। বিস্ময়করভাবে যে মানুষটি রাজনীতির বহু ব্যবহৃত ম্যাকিয়াভেলিয়ান শব্দটিতে তার নিজের নাম উৎসর্গ করেছিলেন, যে শব্দটি প্রায় জঘন্যতম রাজনৈতিক ফন্দিবাজি আর দুরভিসন্ধিকে প্রকাশ করতে ব্যবহৃত হয়, তিনি কিন্তু আমাদের এই বহু পুনরাবৃত্তি হওয়া ক্লান্ত বৈপরীত্যের বিপজ্জনক পরিস্থিতিটিকে বুঝতে সহায়তা করেছিলেন। ম্যাকিয়াভেলির লেখা আমাদের জানায়, রাজনীতিবিদদের মিথ্যাচার কিংবা ছলনা দেখে আমাদের বিস্মিত হওয়া উচিত না। তার মতে আমাদের উচিত হবে না সেই সব কিছু করার জন্য তাদেরকে অনৈতিক বা শুধুমাত্র খারাপ হিসেবে চিহ্নিত করা। ম্যাকিয়াভেলির বিস্ময়কর দৃষ্টিভঙ্গিতে একজন ভালো রাজনীতিবিদ হচ্ছেন যিনি দয়ালু, বন্ধুসুলভ এবং সৎ এমন কেউ নন, বরং এমন কেউ যিনি, যদিও মাঝে মাঝে তিনি ধূর্ত কিংবা ফন্দিবাজ হতে পারেন ঠিকই, জানেন কিভাবে রাষ্ট্রকে রক্ষা, সমৃদ্ধশালী এবং মর্যাদাপূর্ণ করা যায়। যখন আমরা এই ন্যূনতম প্রয়োজনীয়তা বুঝতে পারি, আমরা অপেক্ষাকৃত কম হতাশাগ্রস্ত এবং সুস্পষ্ট হতে পারব রাজনীতিবিদদের কাছে আমাদের প্রত্যাশায়। ম্যাকিয়াভেলির সবচেয়ে বৈপ্লবিক আর বৈশিষ্ট্যসূচক অন্তর্দৃষ্টি ছিল নেতা হবার পথনির্দেশিকা হিসাবে খ্রিস্টীয় সদ্গুণাবলীর প্রত্যাখ্যান। ম্যাকিয়াভেলির খ্রিস্টীয় সমসাময়িকরা প্রস্তাব করেছেন প্রিন্স বা শাসকের হওয়া উচিত দয়ালু, শান্তিপ্রিয়, উদার এবং সহিষ্ণু। তারা ভেবেছিলেন কোনো একজন ভালো রাজনীতিবিদ হওয়ার জন্য মূল বিষয় হচ্ছে তাকে ভালো খ্রিস্টানও হতে হবে। কিন্তু ম্যাকিয়াভেলি বেশ দৃঢ়তার সাথে এমন ধারণার বিরুদ্ধে যুক্তি স্থাপন করেছিলেন। তিনি তার পাঠকদের খ্রিস্টীয় নীতি আর দক্ষভাবে রাষ্ট্র পরিচালনার বিষয়টির মধ্যে অসঙ্গতিটাকে খতিয়ে দেখতে বলেছিলেন জিরোলামো সাভোনারোলা উদাহরণ ব্যবহার করে। সাভোনারোলা ছিলেন অতি উৎসাহী ধর্মবাদী, আদর্শবাদী খ্রিস্টান, যিনি ফ্লোরেন্সে ঈশ্বরের শহর প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি তৎকালীন মেদিচি পরিবারের বাহুল্য আর স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে প্রচারণা করে সফল হয়েছিলেন মেদিচিদের উৎখাত করতে। এমনকি কয়েক বছর তিনি ফ্লোরেন্সকে নেতৃত্ব দিয়েছেন, কিছুটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে, এবং আপেক্ষিকভাবে 2-1 বছরের জন্য তিনি ফ্লোরেন্সকে একটা সৎ রাষ্ট্রে পরিণত করেছিলেন। তবে তার সাফল্য বেশি দিন স্থায়ী হয়নি। ম্যাকিয়াভেলির মতে এর কারণ হচ্ছে সবসময়ই তার খ্রিস্টীয় অর্থে ভালো হবার দুর্বলতার কারণে। খুব দ্রুত তার শাসন তৎকালীন দুর্নীতিপরায়ণ পোপ আলেকজান্ডারের জন্য হুমকি হয়ে উঠেছিল। তার অনুসারীরা কৌশলেই সাভানোরোলাকে প্রথমে ক্ষমতাচ্যুত, তারপর বন্দী এবং পরে ফ্লোরেন্সের কেন্দ্রে তাকে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। ম্যাকিয়াভেলি তার লেখায় দাবি করেন রাজনীতিতে ভালো মানুষের ঠিক এমন পরিণতিই ঘটে। এই দুর্ভাগ্যজনক খ্রিস্টীয় উদাহরণটি অনুসরণ না করে ম্যাকিয়াভেলি প্রস্তাব করেন কোনো নেতার জন্য উত্তম হবে যদি তিনি বিবেচনার সাথে ম্যাকিয়াভেলি যার একটা চমৎকার এবং প্যারাডক্সিক্যাল শব্দ দিয়ে নামকরণ করেছিলেন ক্রিমিনাল ভার্চু, দুর্নীতিপূর্ণ সদ্গুণ, এটাকে ব্যবহার করতে পারেন। ম্যাকিয়াভেলি কিছু পরিস্থিতির কথা উল্লেখ করেছিলেন যে পরিস্থিতি এই ধরনের ক্রিমিনাল ভার্চু ব্যবহার করা সঠিক হতে পারে। রাষ্ট্রের নিরাপত্তার জন্যে যখন এটা অবশ্য প্রয়োজনীয়, কাজটি করতে হবে দ্রুত, প্রায়ই রাতের বেলা, এবং এই কাজটি খুব বেশি পুনরাবৃত্তি করা যাবে না, কারণ সেই ক্ষেত্রে হৃদয়হীন নিষ্ঠুরতার একটা কুখ্যাতি দ্রুত সৃষ্টি হবে।
ক্যাথলিক চার্চ প্রায় 200 বছর ধরে ম্যাকিয়াভেলির লেখা নিষিদ্ধ করে রেখেছিল, কারণ অত্যন্ত তীব্রতার সাথে তিনি যুক্তি দিয়েছিলেন যে একজন ভালো নেতা হবার সাথে ভালো খ্রিস্টান হওয়া কতটা বেশি অসঙ্গতিপূর্ণ। কিন্তু এমনকি নিরীশ্বরবাদীদের জন্যেও, আমরা যেমন যারা রাজনীতিবিদ নই, তাদের জন্য ম্যাকিয়াভেলির কিছু অন্তর্দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। তিনি লিখেছিলেন, আমরা সব কাজে অথবা সবকিছুর জন্য ভালো হতে পারব না। আমাদের অবশ্যই সেই ক্ষেত্রটিকে বেছে নিতে হবে যেখানে আমরা শ্রেষ্ঠ হতে চাই, এবং বাকি অনেক জায়গা আমাদের ছেড়ে দিতে হবে সেই ক্ষেত্রে যারা ভালো তাদের জন্য। এর কারণ শুধুমাত্র আমাদের সীমাবদ্ধ ক্ষমতা কিংবা সুযোগ নয়, বরং নৈতিকতার নীতিমালাগুলোর মধ্যে সংঘর্ষ। কিছু কিছু ক্ষেত্র যা আমরা বেছে নিয়েছি, যদিও রাজ্য পরিচালক প্রিন্স হিসাবে না, হয়তো অন্য কোনো ধরনের আনুগত্য আর দায়িত্বের ক্ষেত্রে, সেখানে প্রয়োজন আছে সেই সিদ্ধান্ত নেবার জন্য যাকে আমরা খানিকটা এড়িয়ে যাবার চেষ্টায় নাম দেই ডিফিকাল্ট ডিসিশন বা কঠিন সিদ্ধান্ত। আসলে যার মাধ্যমে আমরা বোঝাতে চাই একটা এথিক্যাল ট্রেড অফ বা নৈতিকতার ক্ষেত্রে কোনো কিছুর বদলে অন্য কোনো কিছু ছাড় দেয়া। আমরা হয়তো নব্য খ্রিস্টীয় দয়ার দৃষ্টিভঙ্গিকে বিসর্জন দিতে পারি ব্যবহারিক পর্যায়ে কার্যকরী কোনো সিদ্ধান্ত নেবার জন্য। আমরা হয়তো মিথ্যা বলতে পারি কোনো একটা সম্পর্ককে বাঁচাতে। আমরা হয়তো শ্রমিকদের অনুভূতিকে অস্বীকার করতে পারি কোনো ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। সেটাই ম্যাকিয়াভেলি দাবি করেন, এই পৃথিবী কেমন হবে আমরা যা অনুভব করি সেটা নয়, বরং বাস্তবে পৃথিবী যেমন সেইভাবে তাকে সামাল দেবার জন্য আমাদের পরিশোধিত মূল্য। পৃথিবী তাই ম্যাকিয়াভেলিকে একই সাথে ভালোবাসবে আর ঘৃণা করাও অব্যাহত রাখবে সমানভাবে, এই অস্বস্তিকর সত্যটিকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার জন্যে। অধ্যায় 13, সাধারণের দর্শন, মিশেল দো মন্তাইন। আমরা সাধারণত ভাবি উর্বর মস্তিষ্ক নিয়ে দার্শনিকদের সঙ্গত কারণেই গর্বিত এবং চিন্তা, আত্মবীক্ষণ আর যৌক্তিক বিশ্লেষণের একনিষ্ঠ অনুরাগী হওয়া উচিত। কিন্তু 1533 সালে ফ্রান্সে একজন দার্শনিকের জন্ম হয়েছিল যিনি আশাব্যঞ্জকভাবে খানিকটা ভিন্ন ধারণা পোষণ করতেন। মিশেল দো মন্তাইন ছিলেন এমন একজন বুদ্ধিজীবী যিনি তার লেখালেখির জীবন ব্যয় করেছিলেন বুদ্ধিজীবীদের ঔদ্ধত্য আর অহংকারকে আক্রমণ করে। তার শ্রেষ্ঠতম কাজ বা মাস্টারপিস দ্য অ্যাসেস বইটিতে আমরা তাকে সুস্পষ্টভাবে বিজ্ঞ এবং বুদ্ধিদীপ্ত একজন দার্শনিক হিসেবে আবির্ভূত হতে দেখি। কিন্তু সারাক্ষণই যিনি নিরহংকার, নম্র এবং শিক্ষার আত্মাভিমান আর দুরহংকারের স্বরূপ উদ্ঘাটনে সদা সচেষ্ট, এবং একই সাথে তিনি কৌতুকময়। যেমন আমরা নির্বোধের মতো কিছু বলেছি বা করেছি সেটা জানা আসলে তেমন কিছু নয়। আমাদের অবশ্যই শিখতে হবে আরও সুবিশাল এবং গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। সেটা হচ্ছে আমরা নিরেট বোকা ছাড়া আর কিছু না। পৃথিবীর উচ্চতম সিংহাসনে বসে আছি আমরা ঠিকই, কিন্তু তারপরও আমাদের নিতম্বের উপরে। কিংবা আমরা যেন ভুলে না যাই, রাজা এবং দার্শনিকরাও মল ত্যাগ করেন, এবং হ্যাঁ, অবশ্যই নারীরাও তা করেন। মন্তাইন ছিলেন রেনেসার উত্তরসূরি, এবং তার সময়ে জনপ্রিয় ও প্রাচীন দার্শনিকরা বিশ্বাস করতেন, অর্থাৎ গ্রিক ও রোমান দার্শনিকরা, তারা বিশ্বাস করতেন যুক্তি অনুশীলন করার ক্ষমতা আমাদের সুখ এবং মহত্ব নিশ্চিত করতে পারে, অন্য প্রাণীরা যে ক্ষমতা থেকে বঞ্চিত। যেমন সিসেরোর মতো দার্শনিকরা দাবি করেছিলেন যুক্তি এককভাবেই আমাদের সুযোগ করে দেয় আমাদের তীব্রতম আবেগ, মেজাজ এবং আমাদের শরীরের অদম্য বন্য কামনাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। যুক্তি অবশ্যই পরিশীলিত ও বাস্তবধর্মী, প্রায় স্বর্গীয়। এই পৃথিবী এবং নিজেদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্যে আমাদেরকে দেয়া হয়েছে এমন একটা বিশেষ উপযোগী কৌশল। কিন্তু মানব যুক্তিকে এইভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করার প্রক্রিয়াটি মন্তাইনকে ক্ষুব্ধ করেছিল। বহু বিশিষ্ট বিজ্ঞজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দার্শনিকদের সাথে সময় কাটানোর অভিজ্ঞতায় তিনি লিখেছিলেন, বাস্তব ও প্রায়োগিক ক্ষেত্রে বহু সাধারণ রমণীরা সিসেরোর চেয়েও আরও বেশি শান্ত, আরও বেশি সামঞ্জস্যপূর্ণ, নিরুপদ্রব ও স্থির অপরিবর্তনীয় জীবন কাটাচ্ছেন তাদের গ্রামে। তার বক্তব্য কিন্তু মানুষ আদৌ যুক্তির ব্যবহার করতে পারে না এমন ধারণা প্রতিষ্ঠা করতে চায়নি। তিনি শুধুমাত্র প্রদর্শন করতে চেয়েছিলেন যে
তারা তাদের নিজেদের মস্তিষ্কের ক্ষমতার চেয়ে অনেক বেশি অহংকারী আর ঔদ্ধত্য। আমাদের জীবন মূলত আংশিক উন্মত্ততা আর আংশিক প্রজ্ঞা দিয়ে তৈরি। তিনি লিখেছিলেন, যারা এই বিষয়ে লিখছেন তারা শুধুমাত্র শ্রদ্ধার সাথে নিয়মানুযায়ী অর্ধেকেরও বেশি বিষয় নিয়ে কোনো আলোচনা করেননি। আমাদের পাগলামির হয়তো সবচেয়ে সুস্পষ্ট উদাহরণ হল মানব শরীরের সাথে বাঁচার সংগ্রাম। আমাদের শরীরে দুর্গন্ধ আছে, যন্ত্রণা আছে, চামড়া শিথিল ঝুলে পড়ে, জরায় আক্রান্ত হয়। মন্তাইন হয়তো প্রথম এবং সম্ভবত একমাত্র দার্শনিক যিনি যৌন দুর্বলতা ও অক্ষমতা নিয়ে বিস্তারিতভাবে লিখেছিলেন। তার কাছে যা মনে হয়েছিল আমাদের মন কত বেশি উন্মত্ত আর ভঙ্গুর হতে পারে, এটা তার শ্রেষ্ঠ উদাহরণ। মন্তাইনের একজন বন্ধু তার প্রিয় রমণীর সাথে যৌন মিলনে অক্ষম হয়ে পড়েছিলেন। মন্তাইন তার পুরুষাঙ্গকে দোষ দেননি। সত্যিকারের অক্ষমতা ছাড়া আপনি আর কখনো অক্ষম হবেন না যদি আপনি কাজটি একবার করতে সক্ষম হয়ে থাকেন। সমস্যাটি মনে, সেই পীড়াদায়ক ধারণা যে শরীরের উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং এই সাধারণ চিত্র থেকে বিচ্যুতি সেই মানুষটিকে অক্ষম করে ফেলেছিল। সমাধান হচ্ছে সেই চিত্রটাকে আবার নতুন করে আঁকা। যৌন মিলনের সময় পুরুষাঙ্গের ওপর নিয়ন্ত্রণ হারানোকে একটা নির্দোষ সম্ভাবনা হিসাবে গ্রহণ করার মাধ্যমে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটা এড়ানো সম্ভব হতে পারে, যা আক্রান্ত পুরুষরা পরবর্তীতে আবিষ্কার করেন। কোনো রমণীর সাথে বিছানায় তিনি প্রস্তাব করেছিলেন, সবার বলতে শেখা উচিত যে আগে থেকেই স্বীকার করে নেওয়া ভালো এমন কোনো একটি অসুখে সে আক্রান্ত এবং বিষয়টি নিয়ে উন্মুক্তভাবে কথা বলে সে তার মনে জমে থাকা নানা ধরনের চাপকে মুক্ত করতে পারে। এই সমস্যাটাকে প্রত্যাশিত হিসাবে মেনে নেবার মাধ্যমে এই সীমাবদ্ধতার সম্বন্ধে তার অনুভূতি হ্রাস পায়, যা তার উপর অপেক্ষাকৃত কম চাপ প্রয়োগ করে। মন্তাইনের সরল স্বীকারোক্তি পাঠকদের নিজেদের আত্মাকে নিপীড়ন করা মানসিক চাপটিকে মোকাবেলা করতে সাহায্য করে। যে পুরুষ তার সঙ্গিনীর সাথে ব্যর্থ হয় এবং অস্ফুট কিছু ক্ষমা প্রার্থনা ছাড়া যার আর কিছুই বলার ছিল না, সে তার শক্তিকে পুনরুদ্ধার করতে পারে, তার দুশ্চিন্তাকে প্রশমিত করতে পারে, মেনে নিয়ে যে তার এই অক্ষমতা আরও বিস্তৃত নানা ধরনের যৌন ব্যর্থতার বহু উদাহরণের সমতুল্য। যেমন সেটা দুর্লভ কোনো ঘটনা না, তেমনি খুব বেশি অদ্ভুত কিছু না। মন্তাইন যেমন জানতেন এক সম্ভ্রান্ত ব্যক্তির কথা, এক রমণীর সাথে মিলনের সময় যিনি তার লিঙ্গের দৃঢ়তা রক্ষা করতে পারেননি দেখে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। তার পুরুষাঙ্গটি কেটে তিনি সেই রমণীকে পাঠিয়েছিলেন তার অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য। মন্তাইন এই ধরনের কোনো আচরণের বিপরীতে প্রস্তাব করেন যে যদি যুগল তারা প্রস্তুত না থাকেন, তাদের তাড়াহুড়া করার চেষ্টাও করা উচিত না। প্রথম প্রত্যাখ্যানের হতাশায় নিরন্তর দুর্দশাগ্রস্ত হবার চেয়ে বরং উত্তম উপযুক্ত মুহূর্তের জন্য অপেক্ষা করা। কোনো পুরুষ যে কিনা প্রত্যাখ্যানের শিকার হয়েছেন তার উচিত হবে সুস্থিরভাবে পরিস্থিতি যাচাই করা এবং নানা কৌতুককর আর সরস মন্তব্যের একটা মুখবন্ধ রচনা করা। তার উচিত হবে না একগুঁয়ে হয়ে চিরকালের জন্য নিজেকে অক্ষম প্রমাণ করার চেষ্টা অব্যাহত রাখা। তার নানা কাজেই মন্তাইন বায়ুত্যাগ, পুরুষাঙ্গ, মলত্যাগ ইত্যাদি নানা বিষয়কে গ্রহণ করেছেন চিন্তাভাবনা করার মতো গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে। যেমন তিনি তার পাঠকদের বলেছিলেন তিনি শৌচাগারে বসে থাকার সময় নীরবতা পছন্দ করেন। সব প্রাকৃতিক কর্মকাণ্ডগুলোর মধ্যে এই কাজটা হচ্ছে একটা যখন আমি কোনো ধরনের বিরক্তি সহ্য করতে প্রস্তুত নই। প্রাচীন দার্শনিকরা প্রস্তাব করেছিলেন যে কোনো শ্রদ্ধেয় ব্যক্তির জীবনকে আদর্শ হিসাবে গ্রহণ করে আমাদের নিজেদের জীবন গড়ে তোলা উচিত। সাধারণত শ্রদ্ধেয় ব্যক্তি বলতে তারা দার্শনিকদের বোঝাতেন। খ্রিস্টীয় চিন্তাধারার এই জীবনের আদর্শ হবার জায়গাটি প্রতিস্থাপিত করেন যীশু খ্রিস্ট। কারো জীবনের মতো করে জীবন গড়ে তোলার বিষয়টি আকর্ষণীয়। এটি প্রস্তাব করছে যে আমাকে কাউকে খুঁজে বের করতে হবে আমাদের পথ দেখানো ও সেই পথ আলোকিত করার জন্যে। কিন্তু চারপাশে কী ধরনের প্রতিকৃতি আছে সেটা গুরুত্বপূর্ণ। আমরা অন্য কারো জীবনে সুন্দর জীবনের যে প্রমাণগুলো খুঁজি
আমরা আমাদের জীবনের ভেতরে শুধু সেই বিষয়গুলোর দিকেই নজর দিই, কিন্তু অন্যরা যে বিষয় নীরব বা যে অভিজ্ঞতাগুলো শুধুমাত্র লজ্জার, সেই বিষয়গুলো আমাদের চিরকালই অজানা থেকে যায়। মন্তাইন এখানেই আমাদের জন্য উৎসাহব্যঞ্জক ছিলেন, কারণ তিনি আমাদের যে জীবনের কথা বলেন তা শনাক্তযোগ্যভাবেই আমাদের জীবনের মতো, এবং তারপরও আমাদের অনুপ্রাণিত করে। খুবই নিবিড় একটি মানবিক আদর্শ। মন্তাইনের দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুবই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ছিল, আমাদের এই যুগের মতোই। মন্তাইন অসাধারণ পণ্ডিত ছিলেন ঠিকই, কিন্তু তিনি পুঁথিগত বিদ্যার আচার রীতি নির্ভর গোঁড়ামি ঘৃণা করতেন। তিনি শুধু কাজে আসবে এমন কিছু শিখতে চাইতেন, এবং অবিশ্রান্তভাবেই আক্রমণ করে গেছেন একাডেমিয়াকে তাদের বাস্তব বিবর্জিত অবস্থানের জন্য। যদি মানুষ বিজ্ঞ হতো, সে তাহলে জীবনে এর উপযোগিতা ও উপযুক্ততা বিচার করত কোনো কিছু সত্যিকার মূল্য পরিমাপ করার লক্ষ্যে। তিনি বলতেন, শুধুমাত্র যা কিছু আমাদের ভেতরে উত্তম অনুভূতির জন্ম দেয়, সেগুলো বোঝার হয়তো মূল্য আছে। মন্তাইন বহু ক্ষেত্রেই সামাজিক মর্যাদাহীনদের প্রতি অবজ্ঞা এবং দাম্ভিকতা লক্ষ্য করেছিলেন, এবং নিরন্তরভাবেই তিনি চেষ্টা করেছিলেন তাদের পৃথিবীর বাস্তবতায় নামিয়ে আনতে। তিনি মনে করিয়ে দেন যে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যুহের কোনো শূন্যস্থান খুঁজে ঝটিকা আক্রমণ, কোনো দূতাবাসের কর্মকাণ্ড পরিচালনা, কোনো জাতি শাসন করা সবকিছুই অতি উজ্জ্বল মাহাত্ম্যপূর্ণ কাজ। কিন্তু গালি দেয়া, হাসা, ক্রয় বিক্রয় করা, ভালোবাসা, ঘৃণা করা, নিজের ঘরে সবার এবং আপনার নিজের সাথে শান্তিপূর্ণ আর সঠিকভাবে বসবাস করা, কখনোই অলসতা না করা, নিজের কাছে মিথ্যা না বলা, এই কাজগুলো এমন কিছু যা আরও অসাধারণ, আরও বেশি দুর্লভ, আরও বেশি দুরূহ। মানুষ যা কিছু বলুক না কেন, এই সব বিচ্ছিন্ন অগোচরে থাকা জীবনগুলো যারা টিকে থাকে সেভাবে, সেখানে কর্তব্যগুলো নিদেন পক্ষে ওইসব অন্য জীবনের কর্তব্যগুলোর মতোই কঠিন আর দৃঢ় হবে। একই সুরে মন্তাইন সেই সব বইগুলোকে ব্যঙ্গ করেছিলেন যেগুলো দুর্বোধ্য। তিনি তার পাঠকদের কাছে স্বীকার করেছিলেন যে প্লেটো পড়তে তিনি ক্লান্ত বোধ করেন, এবং তিনি বই পড়ে শুধুমাত্র আনন্দ লাভ করতে চান। আমি যে কোনো কিছুর জন্য আমার মস্তিষ্ককে নিপীড়ন করতে প্রস্তুত না, এমনকি শেখার খাতিরেও না, সেটা যত মূল্যবানই হোক না কেন। বই থেকে আমি নিজেকে আনন্দ দিতে চাই সম্মানজনকভাবে সময় কাটানোর মাধ্যমে। যদি কোনো কঠিন অনুচ্ছেদের মুখোমুখি হই পড়ার সময়, আমি কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সময় অপচয় করি না। একবার অথবা দুবার চেষ্টা করার পর আমি বোঝার চেষ্টা পরিত্যাগ করি। যদি কোনো বই আমাকে ক্লান্ত করে ফেলে, আমি আরেকটা বই পড়ার চেষ্টা করি। অবদ্ধ দার্শনিকদের সমালোচনায় তিনি বেশ ক্ষুরধার মন্তব্য ব্যবহার করেছিলেন। দুর্বোধ্যতা হচ্ছে সেই পয়সা যা বিজ্ঞজনরা জাদুর মাধ্যমে শূন্য থেকে পাঠকদের সামনে হাজির করেন, যেন তাদের জ্ঞানের দাম্ভিকতা সেখানে প্রকাশ না পায়, এবং মানুষের নির্বুদ্ধিতা যা মূল্য পরিশোধ হিসাবে গ্রহণ করতে উদ্গ্রীব। মন্তাইন লক্ষ্য করেছিলেন কিভাবে পাণ্ডিত্যপূর্ণ সংস্কৃতি আমাদের সবাইকে বাধ্য করেছে আমাদের নিজের মন সম্বন্ধে অধ্যয়ন না করে অন্যদের বই পড়ার জন্য। অথচ তিনি বলেছিলেন, আমরা প্রত্যেকেই নিজেদের যতটা ভাবি তার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। আমাদের সবার পক্ষেই প্রজ্ঞাপূর্ণ কোনো ধারণায় পৌঁছানো সম্ভব হবে যদি আমরা নিজেদের সেই কাজে উপযুক্ত না, কারণ আমাদের বয়স 2000 বছর হয়নি। প্লেটো সংলাপের বিষয়ে আগ্রহী নই, এবং তথাকথিত সাধারণ জীবন যাপন করছি এমন ভাবনা মন থেকে দূর করতে পারি। আপনি খুব সাধারণ ব্যক্তিগত জীবনে পুরো নৈতিক দর্শন যুক্ত করতে পারবেন, ঠিক যেভাবে আরও সমৃদ্ধশালী কোনো জীবনের সাথে যুক্ত করা যায়। এসব কিছুই জানান দেয় যে মন্তাইন প্রচুর তথ্য সরবরাহ করেছিলেন যে কত সাধারণ হতে পারে নিজের জীবন। যেমন তিনি আমাদের বলতে চেয়েছিলেন যে তিনি আপেল পছন্দ করেন না, একমাত্র তরমুজ ছাড়া আর কোনো ফল আমার তেমন প্রিয় না, আর মূলার সাথে তার সম্পর্ক বেশ জটিল। আমি প্রথম বুঝতে পেরেছিলাম মূলা খেলে আমার কোনো সমস্যা হয় না, তারপর সমস্যা হলো, এখন আবার সমস্যা হচ্ছে না। সেই সময়ের তুলনায় অনেক অগ্রসরভাবেই দাঁতের যত্ন নিতেন।
আমার দাঁতগুলো সবসময় অতিমাত্রায় ভালো। শৈশব থেকেই আমার রুমাল দিয়ে দাঁত মাজতে শিখেছি, ঘুম থেকে ওঠার পর, খাওয়ার আগে ও পরে। তিনি খুব দ্রুত খেতেন। দ্রুত খাবার জন্য আমি প্রায়ই আমার জিহ্বায় কামড় দেই এবং কখনো আমার আঙুলেও, এবং মুখ মুছতে পছন্দ করতেন। কোনো টেবিল ক্লথ ছাড়া আমি অনায়াসে খেতে বসতে পারি, কিন্তু পরিষ্কার ন্যাপকিন ছাড়া খেতে আমি খুব অস্বস্তি বোধ করি। আমার মনে একটা খেদ আছে। আমাদের রাজাদের শুরু করা খাবারের প্রতিটি কোর্সের সাথে যেমন প্লেট বদলানো হয়, তেমনি ন্যাপকিন বদলানোর প্রথাটা আমরা অব্যাহত রাখতে পারিনি। ছোটখাটো ঘটনা হয়তো, কিন্তু প্রতীকীভাবে আমাদের মনে করিয়ে দেয় এই বইটির পেছনের একজন চিন্তাশীল আমি আছেন, এবং নৈতিক দর্শন অতীতে এসেছে এবং আবারও আসতে পারে খুব সাধারণ ফল খেতে ভালোবাসে এমন আত্মার কাছ থেকে। হতাশ হবার কোনো প্রয়োজন নেই যদি বাইরে থেকে আমরা দেখতে কোনোভাবে তাদের মতো না হই যারা অতীতের চিন্তাশীল দার্শনিক ছিলেন। মন্তাইনের নতুন করে আঁকা যথেষ্টভাবে পূর্ণ, প্রায় যৌক্তিক মানবের প্রতিকৃতিতে কোনো গ্রিক ভাষা না জানা, বায়ু ত্যাগ করা, খাবার পরপরই মত পরিবর্তন করা, বই পড়তে গিয়ে অধৈর্য হওয়া, মাঝে মাঝে যৌন অক্ষমতায় আক্রান্ত হওয়া, আর প্রাচীন দার্শনিকদের নাম না জানা অবশ্যই সম্ভব। একটা সৎ, শুদ্ধ, সাধারণ জীবন যা জ্ঞানান্বেষণ করে তা কখনো পাগলামি হতে পারে না। এটাই যথেষ্ট বড় অর্জন। মন্তাইন এখনও সেরা, সহজে পাঠযোগ্য দার্শনিকদের একজন, যার সাথে আমরাও বুদ্ধিজীবী ও বহু ধরনের দাম্ভিকতা নিয়ে হাসতে পারি। আবদ্ধ, অপার্থিব সামাজিক মর্যাদার তোষণকারী ষোড়শ শতাব্দীর বিশ্ববিদ্যালয়ের করিডোরে তিনি তাজা হাওয়ায় শ্বাস নিয়ে এসেছিলেন, এবং যেহেতু দুঃখজনকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও আগের মতোই আছে, তিনি তাই এখনও অনুপ্রেরণা আর সান্ত্বনা যোগাচ্ছেন আমাদের সবাইকে, যারা নিয়মিতভাবে নিপীড়িত হই তথাকথিত বুদ্ধিমান মানুষদের আচার সর্বস্বতা আর ঔদ্ধত্য দ্বারা। অধ্যায় 14, নোংরা, পাশবিক এবং সংক্ষিপ্ত। থমাস হবস। ইংল্যান্ডের অন্যতম সেরা একজন রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন থমাস হবস, 1588 থেকে 1769। তবে তার সম্বন্ধে যা আমরা জানি না সেটা হচ্ছে তিনি শুরুর দিককার একজন ফিটনেস ফ্যানাটিক ছিলেন, নিজেদের সুস্থ ও শারীরিকভাবে কর্মক্ষম রাখার জন্য যারা সদা ব্যস্ত। খুব সকালে ঘুম থেকে উঠে তিনি বহুদূর পথ হাঁটতেন, দ্রুত খাড়া পাহাড় বেয়ে উঠতেন যতক্ষণ তিনি সহজে শ্বাস নিতে পারেন। আর বাইরে থাকার সময় যদি তার কোনো ভালো ধারণা মাথায় আসত, সেটা সংরক্ষণ করার জন্য হাতলে কলমের কালি রাখার ব্যবস্থা সহ বিশেষ ধরনের একটা লাঠি সাথে রাখতেন। এই লম্বা, লালচে মুখের, হালকা দাড়ি এবং গোঁফসহ উচ্ছল মানুষটি শৈশবের নানা অসুখে ভুগেছিলেন, কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় হবসকে আমরা দেখি খুবই স্বাস্থ্য সচেতন ও স্বাস্থ্যবান, যিনি সত্যিকারের টেনিস খেলা অব্যাহত রেখেছিলেন তার বৃদ্ধ বয়স অবধি। প্রচুর মাছ খেতেন, সামান্য পান করতেন, এবং তার ফুসফুসের অনুশীলন করার জন্য কেউ যেন শুনতে না পায় এমনভাবে বন্ধ ঘরে গলা ছেড়ে গান গাইতেন। এবং অবশ্যই বেশিরভাগ দার্শনিকদের মতো খুবই সক্রিয় একটি মন ছিল তার। এর ফলাফল হচ্ছে তিনি প্রায় 91 বছর বেঁচে ছিলেন। সপ্তদশ শতাব্দীর জন্য বিষয়টা খুবই বিস্ময়কর, যখন কিনা গড়পড়তা আয়ু ছিল মাত্র 35। বন্ধুভাবাপূর্ণ মানসিকতা সত্ত্বেও হবস ম্যাকিয়াভেলির মতোই মানুষ সম্পর্কে বেশ নিচু ধারণা পোষণ করতেন। মৌলিকভাবে আমরা সবাই স্বার্থপর, মৃত্যুভয় আর ব্যক্তিগত লাভের আশায় তাড়িত, এমনটাই তার বিশ্বাস ছিল। আমরা সবাই অন্যদের উপর ক্ষমতা আরোপ বা কর্তৃত্ব স্থাপন করতে চাই, সেটা আমরা বুঝি কিংবা না বুঝি। আপনি যদি হবসের মানবতা সম্বন্ধে ধারণার সাথে একমত না হন, তাহলে কেন বাসা থেকে বের হবার সময় আপনি দরজায় তালা লাগান? নিশ্চয়ই আপনি জানেন এর কারণ বহু মানুষ আছে যারা অন্যের জিনিস খুব খুশি মনেই চুরি করতে পারে। কিন্তু আপনি হয়তো যুক্তি দিতে পারেন শুধুমাত্র কিছু মানুষ স্বার্থপর। হবস তা মনে করতেন না। তিনি বিশ্বাস করতেন হৃদয়ের অন্তঃস্থলে আমরা সবাই স্বার্থপর, এবং শুধুমাত্র আইনের শাসন এবং শাস্তির ভয়ই এ ধরনের কোনো কাজ করা থেকে আমাদের নিয়ন্ত্রণ করে রাখে। তিনি যুক্তি দেন এর পরিণতিতে
সামাজিক কাঠামো যদি ভেঙে পড়ে কখনো, তাহলে আপনাকে সেই পরিস্থিতিতে জীবন কাটাতে হবে যাকে তিনি বলেছেন স্টেট অফ নেচার বা প্রাকৃতিক অবস্থা। কোনো আইন এবং সেই আইন প্রয়োগ করার মতো কোনো ক্ষমতা ছাড়া একটা অরাজকতার পরিস্থিতি, যেখানে আপনিও আর সবার মতোই চুরি এবং হত্যা করতে বাধ্য হবেন প্রয়োজন পড়লে। নিদেনপক্ষে আপনাকে সেটা করতেই হবে যদি আপনি বেঁচে থাকতে চান। এমন কোনো পৃথিবীতে যেখানে ব্যবহারযোগ্য সম্পদের দুষ্প্রাপ্যতা আছে, বিশেষ করে যদি বেঁচে থাকার খাদ্য ও পানি অনুসন্ধান করতে যদি আপনাকে সংগ্রাম করতে হয়, তখন অন্যরা আপনাকে হত্যা করে ফেলার বদলে তাদেরকে আগে হত্যা করা আসলেই যুক্তিযুক্ত হবে। হবসের স্মরণীয় বর্ণনায় সমাজের বাইরে জীবন হবে নিঃসঙ্গ, দরিদ্র, নোংরা, পাশবিক এবং সংক্ষিপ্ত। অন্য কারো জমি দখল ও যাকে খুশি তাকে হত্যা প্রতিহত করার রাষ্ট্রের ক্ষমতা যদি কেড়ে নেওয়া হয়, তার ফলাফল হবে নিরন্তর যুদ্ধ, যেখানে সবাই সবার বিরুদ্ধে যুদ্ধ করবে। এর চেয়ে খারাপ কোনো পরিস্থিতি কল্পনা করা কঠিন। এই ধরনের আইনহীন পৃথিবীতে এমনকি সবচেয়ে শক্তিশালীও বেশি দিন নিরাপদে থাকতে পারবে না। আমাদের সবারই ঘুমানোর জন্য চোখ বন্ধ করতে হবে, এবং যখন আমরা ঘুমাই আমাদের আক্রান্ত হবার সম্ভাবনা প্রবল। এমনকি সবচেয়ে দুর্বলতম কেউ যদি যথেষ্ট ধূর্ত হয়, সেও সবচেয়ে শক্তিশালীকে ধ্বংস করতে পারে। আপনি হয়তো কল্পনা করতে পারবেন এইভাবে প্রাণ হারানো এড়ানোর একটা উপায় হচ্ছে বন্ধুদের সাথে জোট বাঁধা। সমস্যা হচ্ছে আপনি নিশ্চিত হতে পারবেন না যে কেউ এমন নির্ভরযোগ্য আছে কিনা। যদি অন্য মানুষ আপনাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, তাহলে হয়তো কখনো কখনো তাদের নিজেদের স্বার্থ থাকবে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করার। যে কোনো ক্রিয়াকর্ম যেখানে সহযোগিতার প্রয়োজন আছে, যেমন বাণিজ্যিকভাবে খাদ্যশস্য উৎপাদন অথবা নির্মাণ, কোনো কিছুই সম্ভব হবে না ন্যূনতম পর্যায়ের পারস্পরিক কোনো বিশ্বাস ছাড়া। আপনি জানতেও পারবেন না আপনি প্রতারণার শিকার হয়েছেন, আর যখন জানবেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হয়তো ইতিমধ্যেই আক্ষরিকার্থে আপনার পিঠে কেউ ছুরি বসিয়ে দিয়েছে, এবং কেউই থাকবে না আপনার পিঠে যে ছুরি বসিয়েছে তার বিচার করার জন্যে। আপনার শত্রুরা থাকতে পারে সর্বত্র। আপনি আক্রান্ত হবার ভয়েই আপনার সারা জীবন কাটাবেন। খুব আকর্ষণীয় কোনো জীবন সেটা নয়। এর সমাধান হিসেবে হবস যুক্তি দেন, শক্তিশালী ব্যক্তি বা কোনো পার্লামেন্ট বা সংসদকে ক্ষমতায় বসাতে হবে, এবং সেই প্রাকৃতিক পরিস্থিতি বা স্টেট অফ নেচারের মানুষগুলো একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তিতে আসবে নিরাপত্তার স্বার্থে তাদের কিছু ভয়ঙ্কর স্বাধীনতা বিসর্জন দেবার জন্যে। তিনি যাকে বলেছিলেন সভারেন বা সর্বোচ্চ শাসক, এমন কোনো শাসক ছাড়া জীবন মূলত এক ধরনের নরক। এই শাসককে সেই অধিকার দিতে হবে যেন তিনি আইন অমান্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন। হবস বিশ্বাস করতেন কিছু সুনির্দিষ্ট প্রাকৃতিক আইন আছে যা আমরা গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করতে পারি। যেমন, আমরা এমন কোনো আচরণ করব না কারো সাথে যে আচরণ আমরাও চাইব না কেউ আমাদের সাথে করুক। আইনের কোনো মূল্য নেই যদি যথেষ্ট শক্তিশালী কেউ বা কিছু না থাকে যা কিনা সবাইকে সেই আইনটি মানতে বাধ্য করে। আইন ছাড়া ও শক্তিশালী আইনের শাসক ছাড়া প্রাকৃতিক সেই পরিবেশে হিংস্রাবে মৃত্যু হওয়াটাই প্রত্যাশা করতে পারে। শুধুমাত্র একটা সান্ত্বনা থাকবে যে এখন কোনো জীবন হবে খুব সংক্ষিপ্ত। লেভিয়াথান ১৬৫১ সালে প্রকাশিত হবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইটি বিস্তারিতভাবে সেই প্রয়োজনীয় ধারণাগুলোকে ব্যাখ্যা করেছিল, যার মাধ্যমে আমরা স্টেট অফ নেচারের সেই দুঃস্বপ্নময় পরিস্থিতি থেকে কিভাবে একটা নিরাপদ সমাজ গড়তে পারি, যেখানে বেঁচে থাকার মতো সহনীয় একটা পরিস্থিতি থাকবে। লেভিয়াথান হচ্ছে বাইবেল বর্ণিত সুবিশাল এক সামুদ্রিক প্রাণী। হবস এটা ব্যবহার করেছিলেন রাষ্ট্রের বিশাল ক্ষমতার প্রতিভূ হিসাবে। লেভিয়াথান বইটির শুরুতেই একটা ছবিতে হাতে তলোয়ার আর রাজদণ্ড নিয়ে এক পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা একটা দানবকে আমরা দেখি। এখানে অনেক ছোট ছোট চরিত্রও দেখি, যাদের সবাইকে এককভাবে মানুষ হিসেবে চিহ্নিত করা সম্ভব। শক্তিশালী শাসক ছাড়া হবস বিশ্বাস করতেন সবকিছুই ভেঙে পড়বে এবং সমাজ পৌঁছে যাবে নৈরাজ্যে, যেখানে মানুষ টিকে থাকার জন্য পারস্পরিক হিংস্র দ্বন্দ্বে জড়িয়ে পড়বে। সে কারণে স্টেট অফ নেচারে থাকা মানুষগুলোর একসাথে কাজ করা
ও শান্তিপূর্ণ সমঝোতা খোঁজার খুব ভালো কারণ আছে। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে তারা নিজেদের সুরক্ষিত করতে পারে। এটা ছাড়া তাদের জীবন হবে অসহনীয়ভাবে ভয়ঙ্কর। হবস মনে করতেন স্বাধীনতার চেয়ে নিরাপত্তা অনেক বেশি জরুরি। মৃত্যু ভয় মানুষকে তাড়না করবে সমাজ গঠনে। তিনি মনে করতেন তারা একমত হবে বড় ধরনের স্বাধীনতা ত্যাগ করার জন্য, যেন তারা পরস্পরের সাথে একটা সামাজিক চুক্তিতে আসতে পারে, যা একটা প্রতিশ্রুতি যে তারা একজন শাসক বা ব্যবস্থাকে অনুমতি দেবেন তাদের উপর আইনের শাসন প্রয়োগ করার জন্য। পারস্পরিক যুদ্ধ করার চেয়ে ক্ষমতার নিয়ন্ত্রণে কোনো শক্তিশালী কর্তৃত্ব থাকলে তাদের জন্য তা হবে মঙ্গলকর। থমাস হবস আমাদের রাজনীতির সবচেয়ে কণ্টকময় একটা বিষয় নিয়ে উপদেশ দিয়েছিলেন। কোন পর্যায়ে অবধি আমাদের উচিত হবে কোনো শাসকের প্রতি আনুগত্য প্রদর্শন করা, বিশেষ করে যে শাসকরা আদৌ সুশাসক নয়। কোন পর্যায়ে আমাদের উচিত হবে আরও উত্তম কোনো পৃথিবীর জন্য বিপ্লবের সূচনা করা ও সরকারকে ক্ষমতাচ্যুত করা। হবসের চিন্তাকে বিচ্ছিন্ন করা সম্ভব না একটা গুরুত্বপূর্ণ ঘটনার সাথে, যা ঘটেছিল যখন তার বয়স 64। আর ঘটনাটি তাকেও তার পরবর্তী সব চিন্তাগুলোকে প্রভাবিত করেছিল গভীরভাবে। হবস বেঁচে ছিলেন প্রায় 91 বছর, আর তিনি যা কিছুর জন্য আজও স্মরণীয় সেই সব কিছুই তিনি লিখেছিলেন তার বয়স 60 অতিক্রম করার পরে। সেই ঘটনাটি ছিল ইংল্যান্ডের গৃহযুদ্ধ, একটা ভয়ঙ্কর বিভাজনমূলক রক্তাক্ত সংঘর্ষ যা এক দশকব্যাপী সারা ইংল্যান্ড জুড়ে অরাজকতার কারণ হয়েছিল। রাজা আর পার্লামেন্টের মধ্যে এই যুদ্ধে উভয় পক্ষে প্রায় 2 লক্ষ প্রাণহানি হয়েছিল। চারিত্রিকভাবে হবস খুবই শান্তিপ্রিয় আর সতর্ক মানুষ ছিলেন। তিনি সব ধরনের সহিংসতাকে ঘৃণা করতেন। যে কাজের জন্য মূলত তিনি পরিচিত, লেভিয়াথান, সেটি তার সবচেয়ে সুনির্দিষ্ট, প্ররোচনামূলক আর সংগঠিত বার্তা ছিল সরকারি কর্তৃত্বকে কেন আমাদের মেনে নেওয়া উচিত সে বিষয়ে। এমনকি যখন সেই সরকার ত্রুটিপূর্ণ, তার যুক্তি ছিল এর মাধ্যমে আমরা বিশৃঙ্খলা আর রক্তপাতের ভয়াবহতা এড়াতে পারি। হবসের এই রক্ষণশীলতা বুঝতে আমাদের অনুধাবন করতে হবে যে সপ্তদশ শতকে পশ্চিম ইউরোপ জুড়ে রাজনৈতিক তাত্ত্বিকরা জিজ্ঞাসা করতে শুরু করেছিলেন নতুন ধরনের সুস্পষ্ট প্রত্যক্ষতার সাথে কিসের ভিত্তিতে প্রজাদের উচিত তাদের শাসকের প্রতি অনুগত থাকা। বহু শতাব্দী ধরে মধ্যযুগে একটা সাধারণ উত্তর ছিল এই প্রশ্নটার, যা ধারণ করেছিল একটা তত্ত্ব, রাজাদের স্বর্গীয় কর্তৃত্ব বা অধিকার, দ্য ডিভাইন রাইটস অফ কিংস। এটা খুবই সুস্পষ্ট আর কার্যকরী তত্ত্ব ছিল, যা দাবি করে আর কেউ না, কেবল ঈশ্বরই সব রাজাদের নিয়োগ দিয়ে থাকেন এবং আমাদের সবার উচিত সেই রাজাদের মান্য করা একটা সুস্পষ্ট কারণে। ঈশ্বর যেটি করতে বলেছেন, আর আপনি যদি একমত না হন তাহলে তিনি আপনাকে নরকে পাঠাবেন। কিন্তু যুক্তিটি বহু চিন্তাশীল মানুষকে আর আগের মতো প্ররোচিত করতে ব্যর্থ হয়েছিল, যারা যুক্তি দিয়েছিলেন শাসন করার অধিকার আসলে রাজাদের হাতে নেই, সেটি আছে সাধারণ মানুষদের হাতে যারা রাজাকে ক্ষমতা দেয়। সে কারণে কেউ রাজার নির্দেশ শুনবে এমন প্রত্যাশা করা উচিত সেই অবধি যতক্ষণ তাদের অবস্থাও ভালো থাকে। এটাই পরিচিত রাষ্ট্রনীতির সোশ্যাল কন্ট্রাক্ট তত্ত্ব নামে। হবস দেখতে পেরেছিলেন রাজাদের শাসন করার স্বর্গীয় অধিকারের তত্ত্বটি অর্থহীন এবং ক্রমশ এটি মানুষের ওপর প্রভাব হারাবে যখন ধর্মীয় আচারের পরিমাণও কমে যাবে। তিনি নিজেই ঈশ্বর অবিশ্বাসী ছিলেন, যদিও ব্যক্তিগত পর্যায়ে। একই সময়ে হবস গভীরভাবে ভীত ছিলেন সোশ্যাল কন্ট্রাক্ট তত্ত্বের সম্ভাব্য পরিণতিগুলো নিয়ে, যা মানুষদের অনুপ্রাণিত করতে পারে শাসকদের ক্ষমতাচ্যুত করানোর জন্য যখনই তারা তাদের ভাগ্য নিয়ে অসুখী হবেন। 1649 খ্রিস্টাব্দে হোয়াইট হল প্যালেসের সামনে রাজা প্রথম চার্লসের শিরশ্ছেদের ঘটনার সাক্ষী ছিলেন হবস, আর পরবর্তীতে তার বুদ্ধিবৃত্তিক সব পরিশ্রমের লক্ষ্য ছিল এটা নিশ্চিত করা এমন আদিম ভয়ানক দৃশ্য যেন আর কখনোই পুনরাবৃত্তি না হয়। লেভিয়াথান বইটিতে তিনি বেশ কিছু উদ্ভাবনী যুক্তি প্রস্তাবনা করেছিলেন, যা সংযোগ করেছিল সোশ্যাল কন্ট্রাক্ট তত্ত্ব আর প্রথাগত কর্তৃত্বে পূর্ণ আনুগত্যের প্রতি সমর্থনের বিষয়টিকে। আর এই যোগসূত্রটা করে তিনি তার পাঠকদের অতীতে নিয়ে গিয়েছিলেন, এমন একটি সময়ে যাকে তিনি বলেছিলেন এ স্টেট অফ নেচার বা প্রাকৃতিক অবস্থা, যখন কোনো ধরনের রাজা ছিল না, এবং এখান থেকে তিনি তার পাঠকদের ভাবার সুযোগ দেন
কেমন করে সরকার পদ্ধতিগুলোর সূচনা হয়েছিল একেবারে শুরুতে। হবসের যুক্তি ছিল, প্রাকৃতিক সেই অবস্থা কখনোই ভালো পরিস্থিতি হতে পারে না, কারণ কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়া মানুষদের নিজেদের নিয়ন্ত্রণের ওপর ছেড়ে দিলে খুব শীঘ্রই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করবে, যেখানে জীবন প্রকৃতি যেমন ন্যাস্টি, ব্রুটিশ এবং শর্ট বা নোংরা, পাশবিক আর সংক্ষিপ্ত। এর পরিণতিতে ভয়ে আর বিশৃঙ্খলার কারণে মানুষ বাধ্য হয়েছিল সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। তারা স্বেচ্ছায় সেটা করেছিল, যেমন করে সোশ্যাল কন্ট্রাক্ট তত্ত্বের তাত্ত্বিকরা দাবি করেন, কিন্তু সেটা তারা করেছিলেন যথেষ্ট পরিমাণ বাধ্য হয়ে। তারা বাধ্য হয়েছিল শক্তিশালী কর্তৃত্বের কাছে আশ্রয় নিতে। সে কারণে তাদের উচিত, হবস যুক্তি দিয়েছিলেন, পরবর্তীতে সেই কর্তৃত্বের প্রতি অনুগত থাকার বিষয়টি কর্তব্য হিসেবে মনে করা। খুব সামান্য তাদের অভিযোগ করার অধিকার আছে, যদি তারা সেটা পছন্দ না করেন। চূড়ান্ত ক্ষমতার অধিকারী কোনো শাসকের বিরুদ্ধে, বা যাকে তিনি লেভিয়াথান বলেছিলেন, প্রতিবাদ করার শুধুমাত্র অধিকার আছে যদি তিনি সরাসরি তাদের হত্যা করার জন্য হুমকি দিয়ে থাকেন। তবে যদি শাসক শুধুমাত্র বিরোধীদের দমন করেন, কড়া কর আরোপ করেন, অর্থনীতিকে পঙ্গু করেন, ভিন্ন মতাবলম্বীদের বন্দী করে রাখেন, চূড়ান্তভাবে কোনো কারণ নেই সরকার পরিবর্তন করার দাবি নিয়ে রাস্তায় নামার। যদিও এতে অসীম ক্ষমতার অধিকারী কাউকে নিয়ে মানুষ হয়তো অশুভ পরিণতির কথা ভাববে, কিন্তু তার বিপরীতটা, প্রতিটা মানুষের বিরুদ্ধে প্রতিটা মানুষের যুদ্ধ আরও বেশি ভয়াবহ। তিনি স্বীকার করেছিলেন যে কোনো একটি শাসন হয়তো আসতে পারেন যার প্রবণতা আছে ক্ষতিকর কিছু করার জন্যে, কিন্তু তিনি মনে করেন জনগণের তারপরও দায়িত্ব আছে তাকে মান্য করা, কারণ মানবীয় কর্মকাণ্ড কখনোই ঝামেলামুক্ত না। কিন্তু এই সমস্যার জন্য দায়ী মানুষরাই, রাজা নয়। কারণ যদি মানুষরা তাদের নিজেদের রাজা ছাড়াই শাসন করতে পারত, তাদের এই শোষক শক্তির কোনো দরকার হতো না। তিনি লিখেছিলেন, যে রাজার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করে, সে তার নিজের বিরুদ্ধে আসলে অভিযোগ করে। সে কারণে তার নিজেকে ছাড়া আর কাউকেই অভিযুক্ত করা উচিত নয়। হবসের তত্ত্বটা খুবই নৈরাশ্যবাদী, সতর্ক এবং বিশেষভাবে সরকার ব্যবস্থা নিয়ে খুব বেশি আশাবাদী নয়। আমাদের আশাবাদী মুহূর্তে আমরা চাই তিনি ভুল প্রমাণিত হন, কিন্তু স্পষ্টতই হবসের নাম সবসময়ই প্রাসঙ্গিক থাকবে। আরও নতুন মনে হবে যখনই স্বাধীনতার লক্ষ্যে কোনো বিপ্লব ভয়ঙ্করভাবে তাদের লক্ষ্যচ্যুত হয়। কোনো অশুভ উদ্দেশ্যে হবস বিপ্লবের বিরুদ্ধে ছিলেন না। তিনি শুধু বলেছিলেন, যেমন করে তার লেভিয়াথানে তিনি লিখেছিলেন, তিনি তাগিদ অনুভব করেছিলেন মানুষের চোখের সামনে উপস্থাপন করতে যে সুরক্ষা আর আনুগত্যের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক আছে। স্পষ্টতই হবস খুব বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে তার জীবন কাটিয়েছিলেন, এমনকি মাতৃগর্ভেও। তার জন্ম সময়ের আগেই হয়েছিল, কারণ স্পেনীয়রা তাদের যুদ্ধজাহাজ আর্মাদা নিয়ে সম্ভবত ইংল্যান্ড দখল করতে আসছে, সেই খবর শোনার পর তার মায়ের প্রসব বেদনা উঠেছিল ভয়ে। সৌভাগ্যজনকভাবে তেমন কিছু ঘটেনি। পরবর্তীতে তিনি প্যারিসে পালিয়েছিলেন ইংল্যান্ডের গৃহযুদ্ধ এড়াতে, কিন্তু ইংল্যান্ড যে সহজে নৈরাজ্যে পতিত হতে পারে, এই শঙ্কা পরবর্তীতে তার সব লেখাকেই প্রভাবিত করেছিল। প্যারিসে বসেই তিনি তার সেরা বই লেভিয়াথান লিখেছিলেন। এটা প্রকাশ হবার কিছুদিন পরই তিনি ইংল্যান্ডে ফিরে আসেন। তার সময়ে বহু চিন্তাবিদের মতোই হবস শুধুমাত্র একজন দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন সেই মানুষ যাকে আমরা এখন বলতে পারি রেনেসাঁ মানব। তার তীব্র আগ্রহ ছিল জ্যামিতি ও বিজ্ঞানেও। তারুণ্যে তিনি সাহিত্য ভালোবাসতেন এবং লিখেছেন, অনুবাদও করেছেন। মধ্যবয়সেই তিনি দর্শনে আগ্রহী হয়েছিলেন। তিনি ছিলেন ম্যাটেরিয়ালিস্ট, বিশ্বাস করতেন মানুষ শুধুমাত্র একটা শরীর নির্ভর সত্তা, আত্মা বলে কিছু নেই, আমরা শুধুমাত্র শরীর, আমরা মূলত জটিল যন্ত্র। ঘড়ির যন্ত্রকৌশল ছিল সপ্তদশ শতাব্দীর সবচেয়ে অগ্রসর প্রযুক্তি। হবস বিশ্বাস করতেন যে মাংসপেশি, শরীরের অঙ্গ আসলে ঘড়ির যন্ত্রের সমতুল্য। তিনি প্রায়ই ঘড়ি থেকে রূপক বর্ণনা করেছেন, যেমন কর্মের স্প্রিংস এবং হুইলস, যা আমাদের সামনের দিকে নিয়ে যায়। তিনি বিশ্বাস করতেন যে মানব অস্তিত্বের সব অংশই চিন্তাসহ সবই শারীরিক ভৌত একটা প্রক্রিয়া। তার দর্শনে আত্মার কোনো জায়গা নেই। এটা আধুনিক একটি ধারণা যা বহু বিজ্ঞানীরাও অনুসরণ করেন, কিন্তু তার সময় এটা ছিল বৈপ্লবিক। তিনি এমনকি দাবি করেছিলেন ঈশ্বরও এমন কোনো বিশাল ভৌত বস্তু, যদিও কেউ কেউ মনে করেন
নিজেকে নিরীশ্বরবাদী হিসাবে ঘোষণা করার এটাই ছিল তার ছদ্মবেশী একটা উপায়। হবসের সমালোচকরা মনে করেন সমাজের সদস্যদের ওপর শাসককে তিনি বেশি ক্ষমতা দিয়ে ফেলেছেন, সেই শাসক রাজা অথবা রানী অথবা সংসদ যাই হোক না কেন। তিনি যে রাষ্ট্রের বর্ণনা দিয়েছিলেন সেখানে তাদের প্রায় অসীম ক্ষমতা ছিল নাগরিকদের ওপর। শান্তি অবশ্যই কাঙ্ক্ষিত হতে পারে, কারণ হিংস্রভাবে মৃত্যুর ভয় শান্তি রক্ষাকারী ক্ষমতার কাছে নতি স্বীকার করার একটা শক্তিশালী তাড়না। কিন্তু কোনো ব্যক্তি বা এক দল ব্যক্তির ওপর এত বেশি ক্ষমতা দেয়া বিপজ্জনক হতে পারে। তিনি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন না। তিনি বিশ্বাস করতেন না যে সাধারণ মানুষদের সেই যোগ্যতা আছে যে তারা তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু যদি তিনি জানতেন বিংশ শতাব্দীর একনায়ক শাসকরা কী পরিমাণ হিংস্র ছিলেন, তিনি সম্ভবত তার মত পরিবর্তন করতেন। আত্মার অস্তিত্ব অস্বীকার করা নিয়ে হবস কুখ্যাত ছিলেন। রেনে দেকার্ত তার সমসাময়িক এর বিপরীতটাই বিশ্বাস করতেন। তিনি মনে করতেন মন এবং শরীর পুরোপুরি আলাদা পরস্পর থেকে। সে কারণেই হবস হয়তো ভাবতেন দেকার্ত দর্শনের চেয়ে জ্যামিতিকে অনেক ভালো, তার শুধু জ্যামিতি চর্চা করাই উচিত ছিল। পরবর্তী একটা অধ্যায়ে আমরা দেকার্ত সম্বন্ধে জানব। অধ্যায় 15, প্রবচনে দর্শন, ফ্রাঁসোয়া দ্য লা রোশফুকো। প্রচলিত একটা ধারণা আছে, যদি সঠিকভাবে দর্শন চর্চা করা হয় সেটা শুনলে মনে হবে গম্ভীর, সমীহ জাগানো, কিছুটা বিভ্রান্তিকর, যেন অনেকটা জার্মান ভাষা থেকে অদ্ভুতভাবে করা কোনো অনুবাদ। কিন্তু আধুনিক যুগের প্রায় সূচনা লগ্নে এক ফরাসি দার্শনিকের জন্ম হয়েছিল, যিনি তার চিন্তাগুলোকে উপস্থাপন করার জন্য খুব ভিন্ন একটা উপায়ের উপর আস্থা রেখেছিলেন। তিনি খুব ছোট আকারের, মাত্র 60 পৃষ্ঠার দীর্ঘ একটা বই লিখেছিলেন, যে বইটা দর্শনের ইতিহাসে অন্যতম সেরা একটা মাস্টারপিস হিসাবে তার অবস্থান দাবি করতে পারে অনায়াসে। বইটা মূলত মানব জীবন ও পরিস্থিতি সম্বন্ধে তার সুতীক্ষ্ণ, কখনো বিমর্ষ কিছু পর্যবেক্ষণের সংকলন, যাদের প্রত্যেকটি শুধুমাত্র 1 কিংবা 2টি বাক্যের পরিমাণ দীর্ঘ। নৈতিকভাবে বিভ্রান্ত আর অমনোযোগী অস্থির এই যুগে তার সেই বিস্ময়কর পর্যবেক্ষণগুলোর অনেকগুলোই এখনও সময়োপযোগী, প্রজ্ঞাপূর্ণ এবং খানিকটা অদ্ভুতভাবে এখনও আমাদের সান্ত্বনা প্রদান করতে সক্ষম। ডুক ফ্রাঁসোয়া দ্য লা রোশফুকোর জন্ম প্যারিসে 1613 খ্রিস্টাব্দে। তার জীবনের শুরুতে তিনি বেশ সুবিধাপ্রাপ্ত ছিলেন, সম্পদে, যোগাযোগে, তার চেহারায়, এছাড়াও খুব সুন্দর আর প্রাচীন সম্ভ্রান্ত একটি নামে। তবে তার জীবনের বাকি সময়টা ছিল বেশ কঠিন। কয়েকজন ডাচেসের প্রেমেও পড়েছিলেন তিনি, যারা তার সাথে কোনোদিনই ভালো আচরণ করেননি। রাজনৈতিক আদর্শবাদী, তবে ব্যর্থ ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে কিছুদিন কারাগারে বন্দী ছিলেন এবং তার প্রিয় প্যারিস থেকে মোট 4 বার তাকে নির্বাসিত করা হয়। রাজনৈতিক ক্ষেত্রে তিনি বেশিদূর অগ্রসর হতে পারেননি। এক বিদ্রোহের সময় চোখে গুলির আঘাত পান, যা তাকে প্রায় অন্ধ করে দিয়েছিল আক্রান্ত চোখে। নিজের টাকা পয়সা সব হারিয়েছিলেন। ব্যক্তিগত শত্রুরা তার নাম ব্যবহার করে লেখা স্মৃতিকথায় তার পরিচিতদের নিয়ে নানা অপমান আর কুৎসাপূর্ণ মন্তব্য প্রকাশ করেছিলেন। বলা বাহুল্য, লা রোশফুকো যে নির্দোষ তার প্রভাবশালী পরিচিতরা বিশ্বাস করেননি। বিশ্বাসঘাতকতা, কারাগার, দারিদ্র্য, শারীরিক পঙ্গুত্ব, মানহানির অভিযোগ সবকিছুর পর লা রোশফুকো স্বেচ্ছায় সরে এসেছিলেন সব ধরনের সক্রিয় জীবন থেকে। তাকে বেশিরভাগ সময় দেখা যেত সেই সময়ে 2 জন বিখ্যাত বুদ্ধিজীবী মহিলা, মার্কি তো সাবলে এবং কমতে দো লাফায়েতের আয়োজিত জমায়েতে। এই জমায়েতে জড়ো হতেন আমন্ত্রিত লেখক এবং শিল্পীরা, এবং জ্ঞানের নানা ক্ষেত্র নিয়ে বিভিন্ন যুক্তিতর্ক ও আলোচনা করতেন। এই জমায়েতগুলো পরিচিত ছিল প্যারিসিয়ান সালোন হিসাবে। এইসব সালোনে বুদ্ধিমত্তা আর উপস্থিত বুদ্ধির বিশেষ কদর ছিল। এটা বিশ্ববিদ্যালয়ের কোনো সেমিনার রুম না। এখানে কারোরই গালভরা পাণ্ডিত্য আর গাম্ভীর্যের প্রতি বিশেষ অনুরাগ ছিল না। এখানে শ্রোতাদের আকর্ষণ করার জন্য দরকার ছিল বিশেষ কিছু দক্ষতা, আর সেটাই ক্রমে রূপ দিয়েছিল লা রোশফুকোর মন ও তার কর্মকে।
এই সালনেই লা রোশফুকো সাহিত্যের একটি নতুন জনরা বা ক্ষেত্র তৈরি করেছিলেন, যার জন্যে তিনি বিখ্যাত হয়েছিলেন। সেটা হচ্ছে ম্যাক্সিম বা প্রবাদ প্রবচন বা অ্যাফোরিজম। খুবই সংক্ষিপ্ত এবং দৃঢ়তার সাথে প্রকাশিত বক্তব্য, যা খুব দক্ষতার সাথে মানব মন ও আত্মার অন্তর্দৃষ্টি প্রকাশ করে, যা আমাদের মনে করিয়ে দেয় কোনো একটা জ্ঞানপূর্ণ কিন্তু প্রায়ই অস্বস্তিকর কোনো সত্যি কথাকে। দক্ষ কারো নিয়ন্ত্রণে একটা অ্যাফোরিজম তার আঘাত হানে 3 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে। লা রোশফুকো সালনেই তার 504টি অ্যাফোরিজমকে পরিশীলিত করেছিলেন, যা তাকে স্মরণীয় করে রেখেছে। তিনি লক্ষ্য করেছিলেন কিভাবে শ্রোতারা প্রতিক্রিয়া প্রদর্শন করে এবং সেই অনুযায়ী তার বচনগুলোকে আরও শানিত করেছিলেন। তার অ্যাফোরিজমের বিষয়ক্ষেত্র ছিল মনোবৈজ্ঞানিক নানা বিষয়। ঈর্ষা, দাম্ভিকতা, ভালোবাসা আর উচ্চাকাঙ্ক্ষা ছিল তার পরিচিত পুনরাবৃত্তি হওয়া বিষয়গুলোর মধ্যে অন্যতম। কোনো একটা বৈশিষ্ট্যসূচক লা রোশফুকো অ্যাফোরিজম শুরু হতো পাঠকের প্রতি সম্ভাষণ করে, আমরা অথবা একজন শব্দ ব্যবহার করে, মৃদু চাপের মাধ্যমে সম্মতি আদায় করে। এরপর অ্যাফোরিজমটি মানব চরিত্রের কোনো একটি প্রচলিত সদ্গুণকে পরাভূত করে নৈরাশ্যবাদী কিংবা সংশয়বাদীর দিকে এটাকে পরিচালিত করে। তৃতীয় পংক্তিতে সাধারণত হুলটি ফোটানো হয় এবং প্রায়ই বিষয়টি আমাদের হাসায়। যেমন সেটা হতে পারে যখন আমরা বাধ্য হই স্বীকার করতে ইতিপূর্বে আমাদের কোনো আবেগপ্রবণ অথবা ভণ্ডামিপূর্ণ অবস্থানটিকে মিথ্যা ও ভুল ছিল। লা রোশফুকোর হয়তো সবচেয়ে সেরা ও নিখুঁত অ্যাফোরিজমটি হচ্ছে, উই অল হ্যাভ স্ট্রেংথ এনাফ টু বিয়ার দ্য মিসফরচুনস অফ আদার্স। আমাদের সবারই অন্যদের দুর্দশা সহ্য করার মতো যথেষ্ট শক্তি আছে। এর কাছাকাছি এবং সমানভাবে কার্যকরী, দেয়ার আর সাম পিপল হু উড নেভার হ্যাভ ফলেন ইন লাভ ইফ দে হ্যাড নট হার্ড দেয়ার ওয়াজ সাচ এ থিং। কিছু মানুষ আছেন যারা কখনোই হয়তো প্রেমে পড়ত না যদি তারা না শুনতো এমন কোনো জিনিস আছে। এছাড়া কোনো অংশেই কম না, হি দ্যাট রিফিউজেস প্রেইজ দ্য ফার্স্ট টাইম ইট ইজ অফার্ড ডাজ ইট বিকজ হি উড লাইক টু হিয়ার ইট এ সেকেন্ড। প্রথমবার নিবেদন করা প্রশংসা যিনি নিতে অস্বীকার করেন, তিনি কাজটি করেন কারণ সেটা তিনি দ্বিতীয়বার শুনতে চান। ভলতেয়ার বলেছিলেন, লা রোশফুকোর ম্যাগজিমস বইটি হচ্ছে সেই বই যা সবচেয়ে শক্তিশালীভাবে ফরাসিদের চরিত্রের আকার দিয়েছিল, তাদের মনোবীক্ষণ, সুস্পষ্টতা আর নৈরাশ্যবাদিতার স্বাদ দিয়েছিল। প্রতিটি বচনের পেছনেই আছে আমাদের নিজেদের সম্বন্ধে সাধারণ আত্মচাটুকারিতাপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রতি একটা চ্যালেঞ্জ। ইগোইজম বা অহংবাদের প্রতি দয়াশীলতা যে ঋণী, সেই বিষয়টি উন্মোচনের আস্বাদ নিয়েছিলেন লা রোশফুকো এবং তিনি দাবি করেন নিষ্ফল দাম্ভিক, উদ্ধত, স্বার্থপর এবং সংকীর্ণমনা হওয়া থেকে আমরা কখনোই খুব দূরে অবস্থান করি না এবং কখনোই, যখন আমরা আমাদের ভালো গুণাবলীর ওপর বিশ্বাস করি, তার কাছাকাছিও অবস্থান করি না। ভালোবাসার নামে যন্ত্রণা ভোগ করার পর তিনি বিশেষভাবে সন্দেহ পোষণ করতেন রোমান্টিক ভালোবাসার প্রতি। প্রেমিক প্রেমিকারা কখনোই পরস্পরের ক্লান্ত হয় না, কারণ তারা নিজেদের ছাড়া আর কোনো বিষয় নিয়ে কথা বলে না। কেউ যখন বলেন তিনি কখনো মিথ্যা প্রেমের ভান করেন না, সেটা আসলেই প্রেমের ভান করার একটা রূপ। দেখতে খুব সহজ মনে হয় ভাবনাগুলো। দার্শনিক নিচা লা রোশফুকোর দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে অ্যাফোরিজম লিখেছেন, যা সংগৃহীত আছে তারই হিউম্যান অল ট্রু হিউম্যান বইয়ে, যেখানে অবশ্যই ফরাসি এই ভদ্রলোকের নৈরাশ্যবাদিতা আর সুবুদ্ধির চমৎকার মিশ্রণ ছিল না। প্রেয়সীকে অপহরণ করা হয়েছে বলে খুব অল্প মানুষই দীর্ঘশ্বাস ফেলেছেন, তবে অধিকাংশই কাজটি করেছেন তাদেরকেও অপহরণ করার ইচ্ছা পোষণ করেননি বলে। লা রোশফুকো এমনভাবে লিখেছিলেন তার প্রবচনগুলো কারণ তিনি সেই সব মানুষদের প্ররোচিত করতে চেয়েছিলেন তার ধারণা দিয়ে। তিনি জানতেন যে মানুষগুলোর খুব সামান্যই সময় আছে মনোযোগ দেবার, আর আবশ্যিকভাবে যারা তার মতাদর্শানুসারীও নয়। এরপর থেকে যদি বেশিরভাগ দার্শনিকই, কিছু অদ্ভুত ব্যতিক্রম ছাড়া, তার মতো বুদ্ধিমত্তা আর সুনির্দিষ্টতা সহ লেখার প্রয়োজনীয়তা অনুভব না করে থাকেন, তার কারণ তারা বিশ্বাস করেছিলেন দুর্ভাগ্যজনকভাবে
যতক্ষণ অবধি ধারণাগুলো গুরুত্বপূর্ণ, যে শৈলীতেই সেগুলো উপস্থাপন করা হোক না কেন, সেটা কারো সমস্যা করার কথা না। লা রোশফুকোর ভাবনা ছিল ভিন্ন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এত বেশি অমনোযোগী, কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানাতে চান, তাদের অবশ্যই শিল্পকলার সব কৌশলের সদ্ব্যবহার করা উচিত, যা আমাদের মনোযোগ আকর্ষণ করবে, প্রয়োজনীয় সময়ের জন্য আমাদের একঘেয়েমি ক্লান্তিকে নিঃসার করে দেওয়ার মাধ্যমে। দর্শনের ইতিহাস খুব বেশি ভিন্ন হতো যদি এর অনুশীলনকারীরা কল্পনা করতেন যে তারা লিখছেন অধৈর্য আর অপেশাজীবী পাঠকদের জন্য, যাদের মন বিক্ষিপ্ত, ঠিক যেমন প্যারিসের কোলাহলপূর্ণ সালনের মধ্যে। তবে ইদানিং ১৪০ শব্দে সীমাবদ্ধ ডিজিটাল সালন দ্বিতীয়বার আমাদের সুযোগ দিয়েছে লা রোশফুকোর অনুপ্রাণিত করা মূলনীতিগুলো আরও একবার কাজে লাগানোর জন্যে।